শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সকলের প্রস্তুতি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা এসএলএসটি 2016 এর 11-12 লেভেলে এডুকেশন বিষয়ের ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করব। আশা করি প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তরগুলি সকলকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এক নম্বর প্রশ্ন, প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হল? অপশন এ আত্মোন্নতির শিক্ষা, অপশন বি সত্য সমাজের জন্য বাঁচার শিক্ষা, অপশন সি আত্মবিকাশের শিক্ষা, অপশন ডি ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের শিক্ষা। ট্রু এডুকেশন অ্যাকর্ডিং টু প্র্যাগমাটিজম ইজ অপশন এ এডুকেশন ফর সেলফ আপলিফটমেন্ট, অপশন বি এডুকেশন টু লিভ ফর দ্য সোসাইটি, অপশন সি education for self-actualization, option D education for self-fulfillment। সঠিক উত্তর হলো অপশন বি এডুকেশন টু লিভ ফর দ্য সোসাইটি। প্রয়োগবাদী দর্শনের মূল ভাবনা হলো জীবন অভিজ্ঞতা ভিত্তিক, পরিবর্তনশীল ও বাস্তবতা নির্ভর। তাই শিক্ষা হওয়া উচিত বাস্তব জীবনের সমস্যার সমাধান ও সামাজিক অভিযোজনের প্রক্রিয়া। প্রয়োগবাদীরা বিশ্বাস করেন জ্ঞান তখনই মূল্যবান যখন তা জীবনে ব্যবহারযোগ্য হয়। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা যাতে সে সমাজে দক্ষভাবে বাস করতে পারে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। ব্যক্তিগত চাহিদা ও আকাঙ্ক্ষার পাশাপাশি সামাজিক চাহিদা ও দায়িত্ব শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ। জন ডিউই প্রয়োগবাদী শিক্ষা দর্শনের অন্যতম প্রধান প্রতিনিধি ছিলেন। তিনি বলেন, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। অর্থাৎ শিক্ষা হলো জীবনের প্রস্তুতি নয়, বরং জীবন নিজেই। এ থেকে স্পষ্ট প্রয়োগবাদ অনুযায়ী প্রকৃত শিক্ষা সেই যা ব্যক্তিকে সমাজে বসবাসের জন্য প্রস্তুত করে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে শেখায়। প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গিতে সত্য সমাজের জন্য বাঁচার শিক্ষা, এইটাই হলো প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। 2 নম্বর প্রশ্ন, ফ্রয়েবেলের শিক্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভরশীল? অপশন এ শিশুর ক্ষমতার উপর, অপশন বি শিশুর সক্রিয়তার উপর, অপশন সি উপহার ও কৃত্তক ভিত্তিক শিশুর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ, অপশন ডি ডাইডাকটিভ মেকানিজমের উপর। আপন হুইচ ইজ দ্য টিচিং মেথড অফ ফ্রয়েবল বেসড? অপশন এ চাইল্ডস এবিলিটি, অপশন বি চাইল্ডস অ্যাক্টিভিটি, অপশন সি ড্রয়িং আউট চাইল্ডস ইনার এবিলিটি থ্রু গিফট অ্যান্ড অকুপেশন, অপশন ডি ডাইডাকটিভ মেকানিজম। সঠিক উত্তর হলো অপশন সি ড্রয়িং আউট চাইল্ডস ইনার এবিলিটি থ্রু গিফট অ্যান্ড অকুপেশন। ফ্রেডরিক ফ্রয়েবল একজন বিখ্যাত শিক্ষাবিদ যিনি শিশু শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর শিক্ষণ পদ্ধতি মূলত উপহার এবং কৃত্তকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উপহার এগুলি হলো বিশেষ শিক্ষণ উপকরণ যেমন বল, ঘনক ইত্যাদি, যা শিশুর অন্তর্নিহিত সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে বিকশিত করে। কৃত্তক এগুলি হলো বিভিন্ন হাতের কাজ যেমন রং করা, কাগজ ভাঁজ করা, মডেলিং ইত্যাদি, যা শিশুকে সক্রিয়ভাবে শিখতে সাহায্য করে। ফ্রয়েবেল বিশ্বাস করতেন যে শিশুর ভিতরে লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে বাইরে বের করে আনা উচিত, আর এজন্য তার পদ্ধতিতে উপহার ও কৃত্তকের মাধ্যমে শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশের উপর জোর দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞায় সবচেয়ে বেশি গুরুত্ব কোনটির? অপশন এ পাঠ্য বিষয় নির্বাচন, অপশন বি পাঠ্য বিষয়ের বিন্যাস, অপশন সি শিক্ষার্থীর সক্রিয়তা, অপশন ডি শিক্ষার্থীর নৈতিক বিকাশ। Which has been given maximum importance in the modern definition of curriculum? Option A selection of content, option B organization of the contents, option C activity of the learner, option D moral development of the learner। সঠিক উত্তর হলো অপশন সি অ্যাক্টিভিটি অফ দ্য লার্নার। আধুনিক শিক্ষাবিদ্যা পাঠ্যক্রমকে শুধুমাত্র পাঠ্য বই বা বিষয়বস্তুর সমষ্টি হিসেবে দেখে না, বরং এটিকে শিক্ষণ প্রক্রিয়ার সামগ্রিক অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করে। এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং
ব্যক্তিগত বিকাশ। অপশন এ, পাঠ্য বিষয় নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু এটি একমাত্র ফোকাস নয়। অপশন বি, পাঠ্য বিষয়ের বিন্যাস প্রয়োজনীয়, তবে আধুনিক পাঠ্যক্রমে শুধু কন্টেন্ট সাজানোই মুখ্য নয়। অপশন ডি, শিক্ষার্থীর নৈতিক বিকাশ একটি গুরুত্বপূর্ণ দিক, কিন্তু এটি পাঠ্যক্রমের একমাত্র বা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় নয়। আধুনিক পাঠ্যক্রমের মূল কেন্দ্রবিন্দু হল শিক্ষার্থীর সক্রিয়তা, কারণ শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বর্তমানে শিক্ষাকে শিশুর চাহিদা, আগ্রহ ও অংশগ্রহণের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। অভিজ্ঞতা ভিত্তিক শিখন, শিক্ষার্থী যাতে নিজে করে শিখতে পারে, সেটি আধুনিক পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য। গঠনবাদী দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, শুধু শিক্ষকের কথা শুনে নয়। সুতরাং আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর সক্রিয়তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনটি আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশের সর্বাধিক সহায়ক? অপশন এ, নিয়ম নীতির সঠিক প্রণয়ন। অপশন বি, পূর্ণ স্বাধীনতা। অপশন সি, কঠোর শৃঙ্খলা বজায় রাখা। অপশন ডি, নিয়ম প্রণয়নে সকলের অংশগ্রহণ। হুইচ ওয়ান ইজ মোস্ট হেল্পফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ self-imposed discipline in educational institutions? Option A, adopting right rules and regulations. Option B, granting complete freedom. Option C, strict imposition of discipline. Option D, participation of everyone in adopting rules. সঠিক উত্তর হলো অপশন ডি, পার্টিসিপেশন অফ এভরিওয়ান ইন অ্যাডপ্টিং রুলস। শিক্ষা প্রতিষ্ঠানে আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ম প্রণয়নে সকলের অংশগ্রহণ। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসন একত্রে শৃঙ্খলা সম্পর্কিত সিদ্ধান্ত নেয়, ফলে তারা নিয়মগুলোকে নিজেদের বলে মনে করে এবং সেগুলো মেনে চলতে আগ্রহী হয়। এটি তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বনিয়ন্ত্রণের মানসিকতা গড়ে তোলে। অন্যদিকে অপশন এ, নিয়ম নীতির সঠিক প্রণয়ন। শুধুমাত্র সঠিক নিয়ম থাকলেই আত্মনিয়ন্ত্রণ বাড়ে না, যদি না সেগুলোতে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকে। অপশন বি, পূর্ণ স্বাধীনতা দান। অতিরিক্ত স্বাধীনতা শৃঙ্খলাহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা তৈরি করতে পারে। অপশন সি, কঠোর শৃঙ্খলা বজায় রাখা। এটি ভয়ভিত্তিক আনুগত্য তৈরি করে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ বা আন্তরিক শৃঙ্খলাবোধ বিকাশে সহায়ক নয়। সুতরাং সকলের অংশগ্রহণই আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা গঠনের সর্বোত্তম পদ্ধতি। 5 নম্বর প্রশ্ন, সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ হল অপশন এ, দক্ষতার বিকাশ। অপশন বি, পেশির শক্তি বৃদ্ধি। অপশন সি, ছবি আঁকা, লেখা ইত্যাদির শিক্ষা। অপশন ডি, খেলাধুলা করতে শেখা। The real meaning of motor development is option A, development of skills. Option B, increasing muscular strength. Option C, learning of drawing, writing, etc. Option D, learning to play. সঠিক উত্তর হলো অপশন এ, ডেভেলপমেন্ট অফ স্কিলস। সঞ্চালনমূলক বিকাশ বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ধীরে ধীরে শারীরিক চলাচল ও সমন্বয় বিষয়ক দক্ষতা অর্জন করে। এটি দুইভাবে বিভক্ত। 1 নম্বর, মোটর দক্ষতা অর্থাৎ গ্রস মোটর স্কিলস, যেমন হাঁটা, দৌড়ানো, লাফানো ইত্যাদি। 2 নম্বর, সূক্ষ্ম মোটর দক্ষতা অর্থাৎ ফাইন মোটর স্কিলস, যেমন লেখা, আঁকা, বোতাম লাগানো ইত্যাদি। এই দক্ষতাগুলি শিশুর পেশি নিয়ন্ত্রণ, চোখ ও হাতের সমন্বয়, ভারসাম্য বজায় রাখা ইত্যাদির ক্ষেত্রে উন্নয়ন ঘটায়। এখানে বিভিন্ন অপশন ব্যাখ্যা করলে দেখা যাবে। অপশন এ, দক্ষতার বিকাশ। এটি সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ, কারণ মোটর ডেভেলপমেন্ট মানেই হলো শরীরের চলন সম্পর্কিত দক্ষতা অর্জন। অপশন বি, পেশির শক্তি বৃদ্ধি। এটি মোটর বিকাশের একটি অংশ হতে পারে, তবে একে মোটর বিকাশের পূর্ণ অর্থ বলা যায় না। অপশন সি, ছবি আঁকা, লেখা ইত্যাদির শিক্ষা। এটি সূক্ষ্ম মোটর দক্ষতার প্রয়োগ, তবে এটি একটি নির্দিষ্ট উদাহরণ, পুরো ধারণাটি নয়। অপশন ডি, খেলাধুলা করতে শেখা।
এটি মোটর বিকাশের মাধ্যমে অর্জিত একটি দক্ষতা, কিন্তু একে সঞ্চালনমূলক বিকাশের সংজ্ঞা বলা যায় না। 6 নম্বর প্রশ্ন, শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা, কে বলেছিলেন? অপশন এ হারবার্ট স্পেন্সার, অপশন বি জন ডিউই, অপশন সি পেস্তালৎসি, অপশন ডি ফ্রাইবেল। Discipline must be based on and controlled by love. Who said this? Option A Herbert Spencer, option B John Dewey, option C Pestalozzi, option D Froebel. সঠিক উত্তর হলো অপশন সি পেস্তালৎসি। জোহান হাইনরিখ পেস্তালৎসি ছিলেন একজন মহান মানবতাবাদী শিক্ষাবিদ, যিনি 1800 শতকে শিশুদের নৈতিক ও সার্বিক বিকাশকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও শৃঙ্খলা জোর করে আরোপ করা যায় না, বরং তা ভালোবাসার মাধ্যমে শিশুদের মধ্যে গড়ে তুলতে হয়। তার মতে শিশুদের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে শিক্ষাদান করলে শিশুরা আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার পাঠ সহজেই গ্রহণ করে। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তিনি বলেছিলেন, ডিসিপ্লিন মাস্ট বি বেসড অন অ্যান্ড কন্ট্রোলড বাই লাভ, অর্থাৎ শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রণের উৎস হবে ভালোবাসা, যা জোর বা শাস্তির মাধ্যমে নয়, বরং কোমলতা ও সহানুভূতির মাধ্যমে অর্জনযোগ্য। অন্য বিকল্পগুলির ব্যাখ্যা। অপশন এ হারবার্ট স্পেন্সার, তিনি বিবর্তনবাদ ও ব্যক্তি স্বাতন্ত্র্যে জোর দিয়েছিলেন, শৃঙ্খলা নিয়ে এমন কথা বলেননি। অপশন বি জন ডিউই, তিনি গণতান্ত্রিক শিক্ষার প্রবক্তা, তবে শৃঙ্খলার ক্ষেত্রে পেস্তালৎসির মতো উক্তি তার নেই। অপশন ডি ফ্রাইবেল, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, তবে ভালোবাসাকে শৃঙ্খলার ভিত্তি হিসেবে বিশেষভাবে উল্লেখ করেননি। 7 নম্বর প্রশ্ন, শিখন হলো এর পরিবর্তন। প্রজ্ঞাবাদীদের মতে কোন শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত? অপশন এ আচরণ, অপশন বি জ্ঞান, অপশন সি অভিজ্ঞতা, অপশন ডি স্কিমা। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ অ্যাকর্ডিং টু দ্য কগনিটিভিস্টস। হুইচ ওয়ার্ড ইজ মোস্ট সুইটেবল হেয়ার? অপশন এ বিহেভিয়ার, অপশন বি নলেজ, অপশন সি এক্সপিরিয়েন্স, অপশন ডি স্কিমা। সঠিক উত্তর হলো অপশন ডি স্কিমা। প্রজ্ঞাবাদী তত্ত্ব অনুযায়ী শিখন হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির চিন্তাভাবনা, বোধ ও মস্তিষ্কের অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়। তারা মনে করেন শিক্ষণ মূলত স্কিমা বা মানসিক কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে ঘটে। স্কিমা বলতে বোঝায় ব্যক্তির পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত মানসিক ছক বা কাঠামো, যার মাধ্যমে সে নতুন তথ্য বুঝে বা সংরক্ষণ করে। জাঁ পিয়াজে, একজন প্রখ্যাত প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী, বলেছিলেন, লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন অফ স্কিমাস, অর্থাৎ শেখার সময় নতুন তথ্য আমাদের মস্তিষ্কের বিদ্যমান স্কিমার সঙ্গে মিলে যায়, অথবা স্কিমা নিজেই নতুন তথ্য অনুযায়ী বদলে যায়। অন্য অপশনগুলির বিশ্লেষণ। অপশন এ আচরণ, এটি আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি, যেমন থর্নডাইক বা স্কিনার বলতেন শিক্ষা হলো আচরণগত পরিবর্তন। অপশন বি জ্ঞান, এটি শিক্ষার ফল হতে পারে, তবে প্রজ্ঞাবাদীরা শুধু তথ্য মনে রাখা নয়, বরং চিন্তন কাঠামোর পরিবর্তনকে গুরুত্ব দেন। অভিজ্ঞতা, অভিজ্ঞতা শেখার মাধ্যম হতে পারে, কিন্তু প্রজ্ঞাবাদীদের মতে শেখার মূল উপাদান নয়। 8 নম্বর প্রশ্ন, কোন ধারণাটি ফ্রয়েডের তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? অপশন এ আদিম প্রবৃত্তি, অপশন বি অহং, অপশন সি প্রত্যাবৃত্তি, অপশন ডি সুখ ভোগের নীতি। হুইচ কনসেপ্ট ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফ্রয়েডস থিওরি? অপশন এ প্রিমিটিভ ড্রাইভ, অপশন বি ইগো, অপশন সি রিগ্রেশন,
অপশন ডি প্লেজার প্রিন্সিপাল। সঠিক উত্তর হলো অপশন সি রিগ্রেশন। সিগমুন্ড ফ্রয়েড এর মনোবিশ্লেষণ তত্ত্বে ব্যক্তিকে তিনটি মূল উপাদানে বিভক্ত করা হয়েছে: ইদ, আদিম প্রবৃত্তি ও সুখভোগের নীতিতে পরিচালিত; ইগো, বাস্তবতাকে বুঝে চলা এবং বিচার বুদ্ধিসম্পন্ন অংশ; সুপার ইগো, নীতিবোধ ও সামাজিক মূল্যবোধের বাহক। ফ্রয়েডের তত্ত্বের অন্তর্ভুক্ত ধারণাগুলি: আদিম প্রবৃত্তি, এটি ইদের অংশ যা জন্মগত এবং তাৎক্ষণিক সুখ পেতে চায়। অহং, এটি ব্যক্তিত্বের বাস্তবতা ভিত্তিক অংশ যা ইদ ও সুপার ইগোর মধ্যে সমন্বয় সাধন করে। প্লেজার প্রিন্সিপাল, এটি ইদের কাজের নীতি, দ্রুত সুখ অর্জনের চেষ্টা। রিগ্রেশন হলো একটি প্রতিরক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি মানসিক চাপ বা সংকটে পুরনো শিশুসুলভ আচরণে ফিরে যায়। এটি ফ্রয়েডের মূল ব্যক্তিত্ব তত্ত্বের অংশ নয়, বরং তার মানসিক প্রতিরক্ষা প্রক্রিয়া তত্ত্বের অংশ। 9 নম্বর প্রশ্ন, কোন বৎসর সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়? অপশন এ 1952, অপশন বি 1956, অপশন সি 1964, অপশন ডি 1968। When was the national education policy declared first? Option A 1952, option B 1956, option C 1964, option D 1968। সঠিক উত্তর হলো অপশন ডি 1968। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় 1968 সালে। ঐতিহাসিক পটভূমি: স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। 1964 সালে ডক্টর ডি.এস. কোঠারি এর নেতৃত্বে গঠিত শিক্ষা কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টের ভিত্তিতে 1968 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন। মূল উদ্দেশ্যসমূহ ছিল শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য শিক্ষা সহজলভ্য করা, জাতীয় সংহতি এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, 10+2+3 শিক্ষা কাঠামোর প্রস্তাব, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া। 10 নম্বর প্রশ্ন, এ ও বি কোর্সের সুপারিশ করে? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি উডের ডেসপ্যাচ, অপশন সি হান্টার কমিশন, অপশন ডি স্যাডলার কমিশন। A and B course was recommended by option A Mudaliar Commission, option B Woods Dispatch, option C Hunter Commission, option D Sadler Commission। সঠিক উত্তর হলো অপশন সি হান্টার কমিশন। এ ও বি কোর্স পদ্ধতির ধারণাটি হান্টার কমিশন 1882 এর একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। কি ছিল এ ও বি কোর্স? এ কোর্স উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য উপযোগী ছিল, যারা কলেজে পড়াশোনা চালিয়ে যেতে চায় তাদের জন্য। বি কোর্স কর্মমুখী শিক্ষার উপর ভিত্তি করে তৈরি, যারা উচ্চশিক্ষা নয় বরং সাধারণ কর্মজীবনে প্রবেশ করতে চায় তাদের জন্য। হান্টার কমিশনের প্রেক্ষাপট: 1882 সালে লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হয় এই কমিশন। সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম হান্টার। 11 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হল? অপশন এ শারীরিক নৈকট্য ও ব্যক্তিগত সম্পর্ক, অপশন বি পরোক্ষ সম্পর্ক ও নৈর্ব্যক্তিকতা, অপশন সি পরোক্ষ সম্পর্ক ও পরোক্ষ যোগাযোগ, অপশন ডি প্রত্যক্ষ সম্পর্ক ও ক্ষুদ্র আয়তন। দ্য টু মেজর ফিচার্স অফ সেকেন্ডারি গ্রুপস আর: অপশন এ physical proximity and personal relation, option B indirect relation and impersonality, option C indirect relation and indirect communication, option D direct relation and smallness। সঠিক উত্তর অপশন বি ইনডাইরেক্ট রিলেশন অ্যান্ড ইম্পার্সোনালিটি। গৌণ গোষ্ঠী অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ হল
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা সমাজে মানুষের আনুষ্ঠানিক ও উদ্দেশ্যভিত্তিক সম্পর্ককে বোঝায়। এটি প্রাথমিক গোষ্ঠীর বিপরীত স্বরূপ। গৌণ গোষ্ঠীর মুখ্য বৈশিষ্ট্যসমূহ: পরোক্ষ সম্পর্ক, গোষ্ঠীর সদস্যরা একে অপরের সাথে ব্যক্তিগতভাবে না জড়িয়ে উদ্দেশ্যভিত্তিক ও কার্যনির্ভর সম্পর্কে যুক্ত থাকেন। নৈর্ব্যক্তিকতা, এই গোষ্ঠীতে সম্পর্কগুলি সাধারণত আবেগবর্জিত ও আনুষ্ঠানিক হয়। ব্যক্তিগত অনুভূতির চেয়ে নিয়ম ও কর্তব্য বেশি প্রাধান্য পায়। উদাহরণ: অফিস বা কর্মস্থলের সহকর্মীদের মধ্যে সম্পর্ক, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সম্পর্ক, একটি কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক। 12 নম্বর প্রশ্ন, যখন কেন্দ্রীয় প্রবণতার মাপ মধ্যমা, তখন বিচ্যুতির কোন পরিসংখ্যা সবচেয়ে উপযুক্ত? অপশন এ সম্যক বিচ্যুতি, অপশন বি গড় বিচ্যুতি, অপশন সি চতুর্থক বিচ্যুতি, অপশন ডি বিস্তার। When median is the measure of central tendency, which one is the most suitable measure of dispersion? Option A standard deviation, option B mean deviation, option C quartile deviation, option D range. সঠিক উত্তর অপশন সি কোয়ার্টাইল ডেভিয়েশন। কেন্দ্রীয় প্রবণতার মাপকাঠি হিসেবে মধ্যমা অর্থাৎ মিডিয়ান ব্যবহৃত হলে চতুর্থক বিচ্যুতি অর্থাৎ কোয়ার্টাইল ডেভিয়েশন হল বিচ্যুতির সবচেয়ে উপযুক্ত পরিমাপক, কারণ উভয়ই বিকৃত ডেটা বা অসমমিত বন্টন অর্থাৎ স্কিউড ডিস্ট্রিবিউশন বিশ্লেষণে কার্যকর এবং চরম মানের অর্থাৎ এক্সট্রিম ভ্যালুস দ্বারা খুব কম প্রভাবিত হয়। চতুর্থক বিচ্যুতি কি? চতুর্থক বিচ্যুতি হল কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 বাই 2, যেখানে Q1 সমান প্রথম চতুর্থক অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল, Q3 সমান তৃতীয় চতুর্থক অর্থাৎ আপার কোয়ার্টাইল। এটি ডেটা এর মধ্যবর্তী 50% মানের বিস্তার নির্দেশ করে। 13 নম্বর প্রশ্ন, GCPI কথাটির পূর্ণরূপ হল? অপশন এ জেনারেল কমিশন অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশন বি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশন সি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্টিটিউশন, অপশন ডি জেনারেল কমিটি অফ প্রাইভেট ইনস্টিটিউশন। The full form of GCPI is option A General Commission of Public Instruction, option B General Committee of Public Instruction, option C General Committee of Public Institution, option D General Committee of Private Institution. সঠিক উত্তর অপশন বি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। GCPI কথাটির পূর্ণরূপ হল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটি ছিল ব্রিটিশ ভারতে শিক্ষানীতি ও প্রশাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ঐতিহাসিক প্রেক্ষাপট: 1823 সালে লর্ড হেস্টিংসের আমলে ভারতে শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ ও তদারকির জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এই কমিটির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পরামর্শ প্রদান, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে করণীয় নির্ধারণ, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ও পাঠ্যসূচি সংক্রান্ত নীতিগত দিক নির্দেশনা দেওয়া। এই কমিটির সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা: ম্যাকলেস মিনিট 1835, GCPI এর এক সদস্যের বিরোধিতা সত্ত্বেও ম্যাকলে পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করে নিজের বিখ্যাত নীতিমালা প্রকাশ করেন। এই কমিটির কাজের মাধ্যমেই পরবর্তীতে উডের ডেসপ্যাচ 1854 এবং হান্টার কমিশন 1882 ইত্যাদি শিক্ষা কমিশনের ভিত্তি প্রস্তুত হয়। 14 নম্বর প্রশ্ন, কোন বছর রামমূর্তি কমিটি নিয়োজিত হয়? অপশন এ 1992, অপশন বি 1993, অপশন সি 1996, অপশন ডি 1997। In which year was the Ramamurthy Committee appointed? Option A 1992, option B 1993, option C 1996, option D 1997। আচার্য রামমূর্তি কমিটি আসলে 1990 সালে নিযুক্ত হয়েছিল। যেহেতু প্রশ্নপত্রে সঠিক সাল 1990 নেই, তাই
ক্লোজেস্ট অ্যান্সার অ্যাজ পার অ্যান্সার কি দিতে হলে আমাদের সেই বিকল্প বেছে নিতে হবে। ক্লোজেস্ট কারেক্ট অ্যান্সার অ্যাজ পার অ্যান্সার কি? অপশন এ 1992। রামমূর্তি কমিটি আসলে নিয়োজিত হয়েছিল 1990 সালে, কিন্তু অনেক সরকারি নথিপত্রে এই কমিটির প্রতিবেদন 1992 সালে প্রকাশিত ও গ্রহণ করা হয়েছিল। ফলত অনেক প্রশ্নপত্র বা উত্তর চাবিতে 1992-কে গৃহীত সাল হিসেবে দেখানো হয়, যদিও এটি কমিটির কার্যক্রমের পরিণতির সাল, গঠনের নয়। এক্ষেত্রে 1992 হল সেই সাল যেটিকে বহু উত্তর চাবিতে ক্লোজেস্ট অফিসিয়াল ইয়ার হিসেবে ধরা হয়, কারণ এই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রোগ্রাম অফ অ্যাকশন POA 1992 গ্রহণ করা হয়, যা NPE 1986 এর পরিপূরক হিসেবে কাজ করে। 15 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি গণশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল? অপশন এ ব্যাকরণ কৌমুদী, অপশন বি সীতার বনবাস, অপশন সি ভ্রান্তিবিলাস, অপশন ডি বর্ণপরিচয়। হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্কস অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেড দ্য ফাউন্ডেশন অফ মাস এডুকেশন? অপশন এ ব্যাকরণ কৌমুদী, অপশন বি সীতার বনবাস, অপশন সি ভ্রান্তিবিলাস, অপশন ডি বর্ণপরিচয়। সঠিক উত্তর অপশন ডি বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় 1855 বাংলা ভাষায় গণশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল। এই বইটি শিশু ও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সহজ ও সুসংগঠিতভাবে বাংলা বর্ণমালা শেখার উপযোগী করে লেখা হয়েছিল। এর মাধ্যমে বাংলা ভাষায় শিক্ষার প্রসার ঘটে এবং সাধারণ মানুষ সহজেই পড়া ও লেখা শিখতে পারে। অন্যান্য বিকল্পগুলি: অপশন এ ব্যাকরণ কৌমুদী, এটি বাংলা ব্যাকরণের বই, গণশিক্ষার সাথে সরাসরি সম্পর্কিত নয়। অপশন বি সীতার বনবাস, এটি একটি কাব্যিক রচনা, রামায়ণের একটি অংশের বঙ্গানুবাদ। অপশন সি ভ্রান্তিবিলাস, এটি একটি নাটক, সমাজের কুসংস্কার নিয়ে রচিত। সুতরাং বর্ণপরিচয়ই হল সেই রচনা যা বাংলায় গণশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 16 নম্বর প্রশ্ন, কাটোসিস কথাটি বন্টনের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অপশন এ মাঝামাঝি স্থানে সবচেয়ে বেশি স্কোর আছে, অপশন বি ডান পাশে বেশি স্কোর, অপশন সি বাঁ পাশে বেশি স্কোর, অপশন ডি স্কোরগুলি সমানভাবে বণ্টিত। হোয়েন ইজ দ্য টার্ম কাটোসিস ইউজড ফর এ ডিস্ট্রিবিউশন? অপশন এ ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোরস আর ইন দ্য সেন্ট্রাল পার্ট, অপশন বি ম্যাক্সিমাম স্কোরস আর অন দ্য রাইট সাইড, অপশন সি maximum scores are on the left side, option D scores are evenly distributed. সঠিক উত্তর অপশন এ ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোরস আর ইন দ্য সেন্ট্রাল পার্ট। কাটোসিস হল একটি পরিসংখ্যানিক পরিমাপ যা একটি বন্টনের চূড়া এর প্রকৃতি এবং তথ্যের পুচ্ছ এর পুরুত্ব নির্দেশ করে। এটি মূলত বন্টনের উচ্চতা বা সমতলতা পরিমাপ করে। অপশন এ মাঝামাঝি স্থানে সবচেয়ে বেশি স্কোর আছে, এটি লেপ্টোকার্টিক বন্টনকে নির্দেশ করে, যেখানে তথ্য গড়ের চারপাশে বেশি কেন্দ্রীভূত এবং ভারী পুচ্ছ থাকে। অপশন ডি ডান পাশে বেশি স্কোর, এটি পজিটিভ স্কিউনেস বা ধনাত্মক স্কিউনেসের লক্ষণ, কাটোসিসের সাথে সরাসরি সম্পর্কিত নয়। অপশন সি বাঁ পাশে বেশি স্কোর, এটি নেগেটিভ স্কিউনেস বা ঋণাত্মক স্কিউনেসের লক্ষণ, কাটোসিসের বিষয় নয়। অপশন ডি স্কোরগুলি সমানভাবে বণ্টিত, এটি মেসোকার্টিক বন্টন, যেমন স্বাভাবিক বন্টন বা প্লাটিকার্টিক বন্টন হতে পারে, তবে এটি কাটোসিসের মূল বৈশিষ্ট্য নয়। কাটোসিসের প্রকারভেদ: লেপ্টোকার্টিক উচ্চচূড়া ও ভারী পুচ্ছ, উদাহরণ স্টক মার্কেটের রিটার্ন। মেসোকার্টিক সাধারণ চূড়া, উদাহরণ স্বাভাবিক বন্টন। প্লাটিকার্টিক সমতল চূড়া ও হালকা পুচ্ছ, উদাহরণ ইউনিফর্ম বন্টন। 17 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান বলতে কি বোঝায়? অপশন এ পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, অপশন বি অন্যদের সঙ্গে মানিয়ে চলা, অপশন সি অভ্যন্তরীণ সংহতি, অপশন ডি অভ্যন্তরীণ তাগিদ অগ্রাহ্য করা। হোয়াট ইজ মিন্ট বাই অ্যাডজাস্টমেন্ট? অপশন এ টু লিভ অ্যালং দ্য এনভায়রনমেন্ট,
অপশন বি টু লিভ অ্যালং উইথ আদার্স, অপশন সি ইন্টারনাল ইন্টিগ্রিটি, অপশন ডি ইগনোরিং ইনার আর্জ। সঠিক উত্তর অপশন এ টু লিভ অ্যালং দ্য এনভায়রনমেন্ট। সঙ্গতি বিধান বলতে বোঝায় ব্যক্তি কিভাবে নিজের চাহিদা, অনুভব, মানসিক অবস্থা ইত্যাদিকে পরিবর্তন করে পরিবেশের সঙ্গে সুষম সম্পর্ক বজায় রাখে। এটি মানসিক স্বাস্থ্য ও সামাজিক অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ দিক। ব্যক্তি নিজেকে নানা সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এটাই হলো সঙ্গতি বিধান। মনোবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ এ লিভিং অর্গানিজম মেনটেন্স এ ব্যালেন্স বিটুইন ইটস নিডস অ্যান্ড দ্য সার্কামস্টেন্সেস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য স্যাটিসফ্যাকশন অফ দিজ নিডস, বলেছেন গেটস অ্যান্ড জার্সেল্ট। বিশ্লেষণ। অপশন এ পরিবেশের সঙ্গে মানিয়ে চলা। এটি সঙ্গতি বিধানের মূল ভাবকে যথাযথভাবে তুলে ধরে। ব্যক্তি নিজের আচরণ বা মানসিকতা এমনভাবে পরিবর্তন করে যাতে সে পরিবেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। অপশন বি অন্যদের সঙ্গে মানিয়ে চলা। এটি সামাজিক অভিযোজনের অংশ, কিন্তু সঙ্গতি বিধানের সম্পূর্ণ ধারণা নয়। অপশন সি অভ্যন্তরীণ সংহতি। এটি আত্মসামঞ্জস্য নির্দেশ করে, যা সঙ্গতি বিধানের একটি দিক মাত্র। অপশন ডি অভ্যন্তরীণ তাগিদ অগ্রাহ্য করা। এটি ভুল, কারণ সঙ্গতি বিধানে ব্যক্তি তার চাহিদা ও পরিবেশের মধ্যে ভারসাম্য রাখে, একে উপেক্ষা করে না। 18 নম্বর প্রশ্ন, কোনটি উদ্বেগের একটি রকম ফের? অপশন এ ফোবিয়া, অপশন বি বুলিমিয়া, অপশন সি ইনসোমনিয়া, অপশন ডি অ্যানোরেক্সিয়া। Which one is a form of anxiety? Option A phobia, option B bulimia, option C insomnia, option D anorexia. সঠিক উত্তর অপশন এ ফোবিয়া। উদ্বেগ একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি অতিরিক্ত দুশ্চিন্তা, আতঙ্ক বা অজানা আশঙ্কায় ভোগে। উদ্বেগের বিভিন্ন রকম ফের রয়েছে, যাদের মধ্যে অন্যতম হলো ফোবিয়া। ফোবিয়া কি? ফোবিয়া হলো এক ধরনের আকস্মিক, অযৌক্তিক ও অতিরঞ্জিত ভয় বা উদ্বেগ যা কোনো নির্দিষ্ট বস্তু, পরিস্থিতি বা কাজের প্রতি ডাইরেক্টেড হয়। ফোবিয়াগুলি সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। 1 সোশ্যাল ফোবিয়া, 2 স্পেসিফিক ফোবিয়া, 3 এগোরোফোবিয়া। উদাহরণ: কেউ যদি সাপ, উঁচু জায়গা, অন্ধকার বা জনসমাগম দেখে অস্বাভাবিক ভয় পায়, সেটি ফোবিয়া। বিশ্লেষণ। বুলিমিয়া এটি একটি খাদ্য সংক্রান্ত ব্যাধি যেখানে ব্যক্তি অতিরিক্ত খাওয়া ও পরে বমি করে দেওয়ার প্রবণতায় ভোগে। এটি উদ্বেগজনিত নয়, বরং আত্মভাবনার সমস্যাজনিত। ইনসোমেনিয়া এটি ঘুমের ব্যাধি। যদিও উদ্বেগ ইনসোমেনিয়ার কারণ হতে পারে, তবে এটি সরাসরি উদ্বেগের রকমফের নয়। অ্যানোরেক্সিয়া এটি আরেকটি খাদ্য সংক্রান্ত মানসিক ব্যাধি যেখানে ব্যক্তি ওজন বাড়ার ভয় থেকে খাবার খাওয়া বন্ধ করে দেয়। 19 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রের নম্বরের শতাংশ বিন্দু 85তম হলে কোনটি ঠিক? অপশন এ সে 85% নম্বর পেয়েছে, অপশন বি তার গড় নম্বর 85, অপশন সি 85% ছাত্র তার চেয়ে বেশি নম্বর পেয়েছে, অপশন ডি 85% ছাত্র তার থেকে কম নম্বর পেয়েছে। If a student's marks has the rank of 85th percentile, then which one is correct? Option A, he has secured 85% marks. Option B, his average marks is 85. Option C, 85% of students scored higher than him. Option D, 85% of students have scored lower than him. সঠিক উত্তর অপশন ডি, 85% of students have scored lower than him. পার্সেন্টাইল বা শতাংশ বিন্দু হলো একটি পরিসংখ্যানিক মাপ যা বোঝায় যে কোনো একটি নির্দিষ্ট মানের নিচে বা তার সমান কত শতাংশ ডেটা বা পরীক্ষার্থীর স্কোর রয়েছে। উদাহরণস্বরূপ, যদি বলা হয় যে কোনো ছাত্রের স্কোর 85th পার্সেন্টাইলে রয়েছে, তার মানে দাঁড়ায় এই ছাত্রের থেকে 85% ছাত্র কম নম্বর পেয়েছে। এটি মানে সে শীর্ষ 15% শিক্ষার্থীর মধ্যে রয়েছে। পার্সেন্টাইল কখনোই
শতাংশ নম্বর অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কস নয়। বিশ্লেষণ, অপশন এ সে 85% নম্বর পেয়েছে, এটি ভুল। পার্সেন্টাইল ও পার্সেন্টেজ এক জিনিস নয়। অপশন বি তার গড় নম্বর 85, এটিও ভুল। পার্সেন্টাইল মানে গড় নম্বর নয়। অপশন সি 85% ছাত্র তার চেয়ে বেশি নম্বর পেয়েছে, এটিও ভুল। ঠিক এর উল্টোটা সত্যি। 20 নম্বর প্রশ্ন, কোনটি পরামর্শ দানের প্রকারভেদ নয়? অপশন এ নির্দেশিত, অপশন বি অনির্দেশিত, অপশন সি মানসিক, অপশন ডি মুক্ত। হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ কাউন্সিলিং? অপশন এ ডাইরেক্টিভ, অপশন বি নন ডাইরেক্টিভ, অপশন সি মেন্টাল, অপশন ডি এক্লেকটিক। সঠিক উত্তর অপশন সি মেন্টাল। পরামর্শদান বা কাউন্সিলিং এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তবে মানসিক বা মেন্টাল কোনো স্বীকৃত পরামর্শদানের পদ্ধতি নয়। এটি একটি সাধারণ শব্দ যা মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, কিন্তু পরামর্শদানের একটি পৃথক প্রকারভেদ হিসেবে বিবেচিত হয় না। পরামর্শদানের প্রকারভেদ: 1. নির্দেশিত অর্থাৎ ডাইরেক্টিভ কাউন্সিলিং। পরামর্শদাতা সক্রিয়ভাবে নির্দেশনা ও সমাধান প্রদান করেন। উদাহরণ, কর্মজীবন সংক্রান্ত সিদ্ধান্তে সাহায্য করা। 2. অনির্দেশিত অর্থাৎ নন ডাইরেক্টিভ কাউন্সিলিং। পরামর্শ প্রার্থীকে নিজেই সমাধান খুঁজে বের করতে সহায়তা করা হয়। উদাহরণ, কার্ল রজার্সের ক্লায়েন্ট সেন্টার থেরাপি। 3. মুক্ত বা এক্লেকটিক কাউন্সিলিং। বিভিন্ন পদ্ধতির সমন্বয়ে পরামর্শ দান করা হয়। উদাহরণ, সমস্যার ধরন অনুযায়ী নির্দেশিত বা অনির্দেশিত পদ্ধতি প্রয়োগ। কেন অপশন সি মানসিক? ভুল। মানসিক বলতে সাধারণভাবে মানসিক স্বাস্থ্য বা সমস্যা বোঝালেও এটি পরামর্শদানের কোনো নির্দিষ্ট পদ্ধতি নয়। এটি একটি বিস্তৃত ধারণা, যেমন শারীরিক বা সামাজিক পরামর্শদান বলতে কিছু নেই। একুশ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি সি.ডি. দেশমুখ, অপশন সি কে.এল. শ্রীমালি, অপশন ডি হুমায়ুন কবির। হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি সি.ডি. দেশমুখ, অপশন সি কে.এল. শ্রীমালি, অপশন ডি হুমায়ুন কবির। সঠিক উত্তর অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি 1947-এর 15ই আগস্ট থেকে 1958 সালের 22শে জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তার গুরুত্বপূর্ণ অবদানসমূহ: ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষার প্রসার, আইআইটি ও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন। অন্যান্য বিকল্প বিশ্লেষণ: অপশন বি সি.ডি. দেশমুখ। তিনি ভারতের তৃতীয় আরবিআই গভর্নর ও অর্থমন্ত্রী ছিলেন। অপশন সি কে.এল. শ্রীমালি। তিনি পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন 1958 থেকে 63 পর্যন্ত। অপশন ডি হুমায়ুন কবির। তিনি 1963 থেকে 68 সময়কালে শিক্ষামন্ত্রী ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্থপতি বলা হয়। তাঁর জন্মদিন 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। 22 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? অপশন এ 1754, অপশন বি 1764, অপশন সি 1774, অপশন ডি 1784। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশড? অপশন এ 1754, অপশন বি 1764, অপশন সি 1774, অপশন ডি 1784। সঠিক উত্তর অপশন ডি 1784। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে।
এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, যিনি একজন প্রখ্যাত প্রাচ্যবিদ ও বিচারক ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য: স্থান কলকাতা, তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী। উদ্দেশ্য এশিয়ার ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করা। প্রথম সভাপতি স্যার উইলিয়াম জোন্স, বর্তমান নাম দ্য এশিয়াটিক সোসাইটি। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ 1754। এই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শক্তিশালী হলেও সোসাইটি প্রতিষ্ঠা হয়নি। অপশন বি 1764। এই বছর বক্সারের যুদ্ধ হয়েছিল, কিন্তু এশিয়াটিক সোসাইটি সম্পর্কিত নয়। অপশন সি 1774। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, কিন্তু সোসাইটিটি নয়। এশিয়াটিক সোসাইটি ভারতীয় ও এশীয় সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের গবেষণায় একটি মাইল ফলক। এটি ভারতের প্রথম গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। 23 নম্বর প্রশ্ন, কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক কে? অপশন এ ফ্রয়েড, অপশন বি কার্ল রজার্স, অপশন সি ওয়াটসন, অপশন ডি জি.ই. স্মিথ। Who is the author of the book Counseling and Therapy? Option A Freud, Option B Carl Rogers, Option C Watson, Option D G.E. Smith. সঠিক উত্তর অপশন বি কার্ল রজার্স। যেহেতু প্রশ্নপত্রে সঠিক কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি বইটির নাম নেই, তাই ক্লোজেস্ট অ্যান্সার অ্যাজ পার কোশ্চেন দিতে হলে আমাদের সেই বিকল্প বেছে নিতে হবে। কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি বইটির লেখক হলেন কার্ল রজার্স। তিনি 1942 সালে এই গ্রন্থটি প্রকাশ করেন, যা আধুনিক কাউন্সিলিং ও সাইকোথেরাপির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত। রজার্সের এই বইটি তার ব্যক্তিকেন্দ্রিক থেরাপি অর্থাৎ ক্লায়েন্ট সেন্টার থেরাপি তত্ত্বের ভিত্তি স্থাপন করে, যেখানে থেরাপিস্ট ক্লায়েন্টের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতি সহানুভূতিশীল ও গ্রহণযোগ্য মনোভাব পোষণ করেন। অন্যান্য অপশন বিশ্লেষণ। অপশন এ ফ্রয়েড, সাইকো অ্যানালাইসিস তত্ত্বের প্রবর্তক। তিনি কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি বইটির লেখক নন। অপশন সি ওয়াটসন, আচরণবাদ তত্ত্বের প্রবর্তক। এই বইটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অপশন ডি জি.ই. স্মিথ, তিনি মনোবিজ্ঞানী হতে পারেন, কিন্তু এই বিশেষ বইটির সাথে জড়িত নন। 24 নম্বর প্রশ্ন, চর্চামূলক মহলা ও বিশদীয় মহলা কথা দুটি মনোবিজ্ঞানের কোন ধারণার সঙ্গে যুক্ত? অপশন এ মনোযোগ, অপশন বি প্রেষণা, অপশন সি স্মৃতি, অপশন ডি প্রত্যক্ষণ। টু হুইচ কনসেপ্ট অফ সাইকোলজি আর দ্য টার্মস মেনটেন্যান্স, রিহার্সাল অ্যান্ড ইলাবোরেটিভ রিহার্সাল কানেক্টেড? অপশন এ অ্যাটেনশন, অপশন বি মোটিভেশন, অপশন সি মেমোরি, অপশন ডি পারসেপশন। সঠিক উত্তর অপশন সি মেমোরি। চর্চামূলক মহলা অর্থাৎ মেনটেন্যান্স রিহার্সাল ও বিশদীয় মহলা অর্থাৎ ইলাবোরেটিভ রিহার্সাল, এই পরিভাষা দুটি স্মৃতি অর্থাৎ মেমোরি এর সাথে সম্পর্কিত মনোবৈজ্ঞানিক ধারণা। এগুলি তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রক্রিয়া বোঝায়। চর্চামূলক মহলা অর্থাৎ মেনটেন্যান্স রিহার্সাল, এটি একটি অগভীর প্রক্রিয়া যেখানে তথ্যকে বারবার পুনরাবৃত্তি করে স্বল্পমেয়াদী স্মৃতিতে ধরে রাখা হয়, যেমন ফোন নম্বর মনে রাখার জন্য বারবার বলতে থাকা। সীমাবদ্ধতা, এটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষণে সাহায্য করে না। বিশদীয় মহলা অর্থাৎ ইলাবোরেটিভ রিহার্সাল, এটি একটি গভীর প্রক্রিয়া যেখানে নতুন তথ্যকে পূর্বের জানা তথ্যের সাথে যুক্ত করে বোঝার চেষ্টা করা হয়, যেমন কোনো ধারণাকে উদাহরণ দিয়ে শেখা। সুবিধা, এটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য সংরক্ষণে কার্যকর। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ মনোযোগ, তথ্য নির্বাচনের সাথে সম্পর্কিত কিন্তু পুনরাবৃত্তি বা সংরক্ষণের সাথে নয়। অপশন বি প্রেষণা, আচরণের লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে যুক্ত। অপশন ডি প্রত্যক্ষণ, সংবেদনশীল তথ্য বোঝার প্রক্রিয়া, স্মৃতি নয়। তথ্যের উৎস, এই ধারণাগুলি
অ্যাটকিনসন ও শ্রিফিনের স্মৃতি মডেল 1968 এর অংশ, যা স্মৃতির তিনটি স্তর সংবেদী স্মৃতি, স্বল্পমেয়াদী স্মৃতি, দীর্ঘমেয়াদী স্মৃতি বর্ণনা করে। 25 নম্বর প্রশ্ন, বিভাজিত মনোযোগের উদাহরণ কোনটি? অপশন এ ফোন করা ও লেখা, অপশন বি গাড়ি চালানো এবং সামনের দিকে দেখা, অপশন সি দুটি ছবির তুলনা করা, অপশন ডি একাধিক বিষয় চিন্তা করা। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ডিভাইডেড অ্যাটেনশন? অপশন এ অ্যাটেন্ডিং ফোন অ্যান্ড রাইটিং, অপশন বি ড্রাইভিং অ্যান্ড লুকিং অ্যাট, অপশন সি কম্পেয়ারিং টু ফটোস, অপশন ডি থিঙ্কিং মোর দ্যান ওয়ান পয়েন্টস। সঠিক উত্তর অপশন এ অ্যাটেন্ডিং ফোন অ্যান্ড রাইটিং। বিভাজিত মনোযোগ অর্থাৎ ডিভাইডেড অ্যাটেনশন হল একই সময়ে একাধিক কাজে মনোনিবেশ করার ক্ষমতা। এটি তখনই সম্ভব যখন কাজগুলো স্বয়ংক্রিয় বা অটোমেটিক বা অল্প মনোযোগ দাবি করে। উদাহরণ বিশ্লেষণ। অপশন এ ফোন করা ও লেখা। এটি বিভাজিত মনোযোগের সঠিক উদাহরণ, কারণ একই সময়ে শ্রবণ অর্থাৎ ফোনে কথা বলা এবং মোটর দক্ষতা অর্থাৎ লেখা দুটি ভিন্ন কাজ করা হচ্ছে। গবেষণায় প্রমাণিত এ ধরনের মাল্টিটাস্কিংয়ে কাজের মান কমে যায়, যেমন ভুল বানান বা কথার ফাঁক। অপশন বি গাড়ি চালানো এবং সামনের দিকে দেখা। এটি কেন্দ্রীভূত মনোযোগ অর্থাৎ ফোকাসড অ্যাটেনশন, কারণ গাড়ি চালানোর মূল কাজটি নির্ভর করে রাস্তার দিকে মনোযোগ দেওয়ার উপর। অপশন সি দুটি ছবির তুলনা করা। এটি সিরিয়াল প্রক্রিয়া, যেখানে একটি ছবি দেখে তারপর অন্যটি দেখা হয়, একই সময় নয়। অপশন ডি একাধিক বিষয়ে চিন্তা করা। মনোযোগ বিভাজন নয়, বরং দ্রুত বিষয়ে পরিবর্তন। গুরুত্বপূর্ণ তথ্য। বিভাজিত মনোযোগের সীমাবদ্ধতা। মনোবিজ্ঞানী কানেম্যান এর মতে আমাদের মনোযোগের সম্পদ সীমিত, তাই একাধিক জটিল কাজ একসঙ্গে করলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রয়োগ করেননি? অপশন এ শিক্ষা, অপশন বি আয় এবং স্বাস্থ্য, অপশন সি রাজনৈতিক ক্ষমতা, অপশন ডি সামাজিক সম্মান। Which one of the following does not feature in the Max Weber's concept of social stratification? Option A education, option B income and health, option C political power, option D social prestige. সঠিক উত্তর অপশন বি ইনকাম অ্যান্ড হেলথ। ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বে তিনটি মূল মাত্রা বা উপাদান রয়েছে। 1 আর্থিক অবস্থান, 2 সামাজিক মর্যাদা, 3 রাজনৈতিক ক্ষমতা। প্রশ্নোক্ত বিকল্পগুলির বিশ্লেষণ। অপশন এ শিক্ষা। ওয়েবারের তত্ত্বে পরোক্ষভাবে অন্তর্ভুক্ত, কারণ শিক্ষা সামাজিক মর্যাদা ও আর্থিক অবস্থান নির্ধারণে ভূমিকা রাখে। অপশন বি আয় এবং স্বাস্থ্য। স্বাস্থ্য ওয়েবারের স্তরবিন্যাস তত্ত্বে সরাসরি উল্লেখ নেই, যদিও আয় অর্থাৎ আর্থিক অবস্থান একটি মূল উপাদান, স্বাস্থ্যকে তিনি আলাদাভাবে বিবেচনা করেননি। অপশন সি রাজনৈতিক ক্ষমতা, এটি ওয়েবারের তৃতীয় মূল উপাদান। অপশন ডি সামাজিক সম্মান, এটি তার দ্বিতীয় মূল উপাদান। গুরুত্বপূর্ণ তথ্য। ওয়েবারের মতে শুধু অর্থনৈতিক অবস্থানই নয়, বরং সম্মান ও ক্ষমতাও সামাজিক স্তর নির্ধারণ করে। স্বাস্থ্য আধুনিক সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ হলেও ওয়েবারের সময় এটি প্রাধান্য পায়নি। সুতরাং আয় এবং স্বাস্থ্য এর মধ্যে স্বাস্থ্য ওয়েবারের তত্ত্বে অনুপস্থিত, যা অপশন বি কে সঠিক উত্তর করে তোলে। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রতিরক্ষণ কৌশল? অপশন এ অস্বীকার, অপশন বি অনুষঙ্গ, অপশন সি সহযোগিতা, অপশন ডি আক্রমণ।
Which one of the following is a defense mechanism? Option A, denial. Option B, association. Option C, cooperation. Option D, aggression. সঠিক উত্তর অপশন এ, ডিনায়াল। প্রতিরক্ষণ কৌশল হলো মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ অসচেতনভাবে উদ্বেগ, অপরাধবোধ বা মানসিক সংঘাত থেকে নিজেকে রক্ষা করে। সিগমন্ড ফ্রয়েড ও তার অনুসারীরা এই ধারণা প্রস্তাব করেন। বিকল্পগুলির বিশ্লেষণ। অপশন এ, অস্বীকার। এটি একটি প্রাথমিক প্রতিরক্ষণ কৌশল যেখানে ব্যক্তি বাস্তবতা বা সমস্যাকে স্বীকার করতে অস্বীকার করে। উদাহরণ, মৃত্যু শোকের সময় কাছের মানুষের মৃত্যু মানতে না পারা। অপশন বি, অনুষঙ্গ। এটি একটি শিখন প্রক্রিয়া, যেমন দুটি ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন, প্রতিরক্ষণ কৌশল নয়। অপশন সি, সহযোগিতা। এটি একটি সচেতন সামাজিক আচরণ, মানসিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়। অপশন ডি, আক্রমণ। এটি একটি আবেগপ্রসূত আচরণ, তবে এটি প্রতিরক্ষা কৌশল নয়। ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী প্রতিরক্ষণ কৌশলগুলি অসচেতন এবং মানসিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে, তবে এগুলির অত্যাধিক ব্যবহার সমস্যার সৃষ্টি করতে পারে। 28 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যহীনতা দেখা যায় অপশন এ, বড় যৌথ পরিবারে। অপশন বি, দরিদ্র পরিবারে। অপশন সি, ভগ্ন পরিবারে। অপশন ডি, ক্ষুদ্র একক পরিবারে। ম্যাক্সিমাম মেন্টাল ইল হেলথ ইজ ফাউন্ড ইন অপশন এ, লার্জ জয়েন্ট ফ্যামিলিজ। অপশন বি, পুয়ার ফ্যামিলিজ। অপশন সি, ব্রোকেন ফ্যামিলিজ। অপশন ডি, স্মল ইউনিটারি ফ্যামিলিজ। সঠিক উত্তর অপশন সি, ব্রোকেন ফ্যামিলিজ। মানসিক স্বাস্থ্যহীনতার সাথে পরিবারের স্থিতিশীলতা গভীরভাবে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে ভগ্ন পরিবার, যেমন বিচ্ছেদ, মৃত্যু বা পারিবারিক বিভাজনের ফলে সৃষ্ট একক পিতামাতার পরিবারে মানসিক স্বাস্থ্য সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। বিকল্পগুলির বিশ্লেষণ। অপশন এ, বড় যৌথ পরিবারে সমর্থন ব্যবস্থা বেশি থাকায় মানসিক চাপ তুলনামূলক কম হয়, তবে সংঘাতের সম্ভাবনা থাকলেও এটি ভগ্ন পরিবারের মতো গুরুতর নয়। অপশন বি, দরিদ্র পরিবারে আর্থিক চাপ মানসিক সমস্যা বাড়ায়, কিন্তু ভগ্ন পরিবারের মতো সামাজিক সংবেদনশীল অস্থিরতা তৈরি করে না। অপশন সি, ভগ্ন পরিবারে প্রধান কারণ পিতামাতার বিচ্ছেদ বা অনুপস্থিতিতে শিশুদের মানসিক নিরাপত্তাহীনতা, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক কলঙ্ক। গবেষণা অনুযায়ী এ ধরনের পরিবারে ডিপ্রেশন, অ্যাংজাইটি ও আচরণগত সমস্যা বেশি দেখা যায়। অপশন ডি, ক্ষুদ্র একক পরিবারে একাকিত্ব বা চাপ থাকতে পারে, কিন্তু ভগ্ন পরিবারের মতো ট্রমা বা অস্থিরতা সাধারণত থাকে না। গুরুত্বপূর্ণ তথ্য, ডব্লিউএইচওর মতে পারিবারিক অস্থিরতা ডিপ্রেশন ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ঝুঁকি বাড়ায়। 29 নম্বর প্রশ্ন, যে অভিক্ষায় পদগুলি সমস্তই সমান কঠিন বা সহজ তার নির্ভরযোগ্যতা পরিমাপের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল অপশন এ, পুনঃপরীক্ষা। অপশন বি, অর্ধবিভাজন। অপশন সি, অভ্যন্তরীণ সংহতি। অপশন ডি, এর কোনোটিই নয়। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ এস্টিমেটিং রিলায়েবিলিটি অফ টেস্ট হ্যাভিং অল দ্য আইটেমস ইকুয়ালি ডিফিকাল্ট অর ইজি ইচ। অপশন এ, টেস্ট রিটেস্ট। অপশন বি, স্প্লিট হাফ। অপশন সি, ইন্টারনাল কনসিস্টেন্সি। অপশন ডি, নান অফ দিচ। সঠিক উত্তর অপশন সি, ইন্টারনাল কনসিস্টেন্সি। যখন একটি অভিক্ষার সমস্ত পথ সমান কঠিন বা সহজ হয় তখন এর নির্ভরযোগ্যতা পরিমাপের জন্য অভ্যন্তরীণ সংহতি পদ্ধতি সবচেয়ে উপযুক্ত। এটি মূলত ক্রনব্যাকের আলফা বা কুডার-রিচারসন 20 সূত্রের মাধ্যমে গণনা করা হয়, যা অভিক্ষার বিভিন্ন পদের মধ্যে সামঞ্জস্যতা পরিমাপ করে। বিকল্পগুলির বিশ্লেষণ। অপশন এ, পুনঃপরীক্ষা। একই অভিক্ষা একই ব্যক্তিদের উপর দুইবার প্রয়োগ করে ফলাফলের সাদৃশ্য দেখা হয়। সীমাবদ্ধতা, সময়ের ব্যবধানে প্রভাব যেমন শিখন, মানসিক পরিবর্তন ফলাফল বিকৃত করতে পারে। অপশন বি, অর্ধবিভাজন। অভিক্ষাকে দুই ভাগে ভাগ করে দুটি অংশের মধ্যে সম্পর্ক পরিমাপ করা হয়। সীমাবদ্ধতা, পদগুলির সমতা না থাকলে, যেমন সব প্রশ্ন সহজ বা কঠিন, বিভাজন পদ্ধতি কার্যকর হয় না। অপশন সি, অভ্যন্তরীণ সংগতি। সব পদই সমান কঠিন বা সহজ হলে এটি সবচেয়ে কার্যকর, কারণ এটি অভিক্ষার একজাতীয়তা পরিমাপ করে। প্রয়োগ, ক্রনব্যাকের আলফা মান 0.7 বা বেশি হলে অভিক্ষা নির্ভরযোগ্য ধরা হয়। অপশন ডি, এর কোনোটিই নয়। ভুল, কারণ
অভ্যন্তরীণ সংহতি এই ক্ষেত্রে প্রযোজ্য। 30 নম্বর প্রশ্ন, ডিয়ারবর্ন ফর্ম বোর্ড অভিক্ষায় থাকে অপশন এ 10টি নকশা ও 16টি ঘনক, অপশন বি খাঁজকাটা কাঠের পাটাতনে জ্যামিতিক নকশা, অপশন সি খাঁজকাটা কাঠের পাটাতন ও 16টি ঘনক, অপশন ডি 10টি জ্যামিতিক নকশা ও 16টি ঘনক। ডিয়ারবর্ন form board test consists of option A 10 designs and 16 cubes, option B grouped wooden plank with geometrical figures, option C grouped wooden plank and 16 cubes, option D 10 geometrical figures and 16 cubes। সঠিক উত্তর অপশন ডি 10 geometrical figures and 16 cubes। ডিয়ারবর্ন ফর্ম বোর্ড টেস্ট একটি নন ভার্বাল মানসিক ক্ষমতা বা বুদ্ধিমত্তার নির্ণায়ক অভিক্ষা। এটি বিশেষ করে ছোট শিশুদের এবং বাক প্রতিবন্ধীদের মানসিক দক্ষতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। ডিয়ারবর্ন ফর্ম বোর্ড টেস্ট আবিষ্কার করেন ওয়াল্টার এফ ডিয়ারবর্ন, একজন খ্যাতনামা মার্কিন মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ। এই অভিক্ষায় কি থাকে? 10টি জ্যামিতিক নকশা যেমন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি, 16টি ঘনক কাঠ বা প্লাস্টিকের তৈরি যা নির্দিষ্ট নকশাগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। উদ্দেশ্য পরীক্ষার্থীর দৃষ্টিগ্রাহ্য ও ধ্যান সম্পর্কিত দক্ষতা যাচাই করা, মনোযোগ, স্মরণশক্তি এবং শারীরিক সমন্বয় নির্ণয় করা। অন্যান্য বিকল্প ভুল কেন? অপশন এ 10টি নকশা ও 16টি ঘনক আংশিক সঠিক হলেও ডিজাইন শব্দটি অস্পষ্ট, জিওমেট্রিক্যাল ফিগার উল্লেখ না থাকায় ভুল। অপশন বি খাঁজকাটা কাঠের পাটাতনে জ্যামিতিক নকশা, এটি সেগুইন ফর্ম বোর্ড টেস্টের বৈশিষ্ট্য। অপশন সি খাঁজকাটা কাঠের পাটাতন ও 16টি ঘনক, এইটি ডিয়ারবর্ন টেস্টের সঙ্গে মেলে না। 31 নম্বর প্রশ্ন, র্যাভেনের বুদ্ধি অভিক্ষা একটি অপশন এ সম্পাদনী অভিক্ষা, অপশন বি দ্রুততার অভিক্ষা, অপশন সি আত্ম প্রতিবেদনমূলক অভিক্ষা, অপশন ডি সময় সীমাহীন অভিক্ষা। র্যাভেন্স ইন্টেলিজেন্স টেস্ট ইজ এ অপশন এ পারফরম্যান্স টেস্ট, অপশন বি স্পিড টেস্ট, অপশন সি সেলফ রিপোর্টিং টেস্ট, অপশন ডি টেস্ট উইথাউট টাইম লিমিট। সঠিক উত্তর অপশন এ পারফরম্যান্স টেস্ট। র্যাভেনের বুদ্ধি অভিক্ষা একটি অকথনীয় বুদ্ধিমত্তা পরিমাপক পরীক্ষা যা মূলত দৃশ্যমান প্যাটার্ন চিনতে পারা, যুক্তি প্রয়োগ এবং সমস্যা সমাধান ক্ষমতা মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। পরীক্ষার গঠন পরীক্ষায় বিভিন্ন জ্যামিতিক নকশা দেওয়া হয় যেখানে একটি অংশ অনুপস্থিত থাকে। পরীক্ষার্থীর কাজ হল সঠিক বিকল্পটি বেছে নিয়ে সেই ফাঁকা অংশটি পূরণ করা। প্রশ্নগুলি ক্রমে কঠিন হয় যা পরীক্ষার্থীর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা যাচাই করে। অন্যান্য বিকল্পগুলি কেন ভুল? অপশন বি দ্রুততার অভিক্ষা, যদিও কিছু সংস্করণে সময়সীমা নির্ধারিত থাকে, মূল পরীক্ষাটি দ্রুততার উপর নয় বরং যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি। অপশন সি আত্ম প্রতিবেদনমূলক অভিক্ষা, এই পরীক্ষায় পরীক্ষার্থী নিজের সম্পর্কে কোনো তথ্য প্রদান করে না বরং নির্দিষ্ট সমস্যার সমাধান করে। অপশন ডি সময় সীমাহীন অভিক্ষা, যদিও মূল পরীক্ষাটি সময় সীমাহীন ছিল, বর্তমানে বিভিন্ন সংস্করণে নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে। উদাহরণস্বরূপ র্যাভেন্স 2 সংস্করণে 45 মিনিটের সময়সীমা রয়েছে। 32 নম্বর প্রশ্ন, স্বাভাবিক লেখচিত্রের শীর্ষবিন্দু যদি বন্টনের ঠিক মধ্যবিন্দুতে অবস্থান না করে তবে সেই বন্টনকে কি বলা হয়? অপশন এ লেপ্টোকার্টিক, অপশন বি প্লাটিকার্টিক, অপশন সি স্কিউনেস যুক্ত, অপশন ডি স্কিউনেস মুক্ত। If the peak of a normal curve does not feature in exactly the midpoint of distribution, then how is this distribution named? Option A leptocartic, option B platycartic, option C skewed, option D free from skewness.
সঠিক উত্তর অপশন সি স্কিউট। স্বাভাবিক লেখচিত্র বা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ একটি ঘণ্টা আকৃতির বক্ররেখা যার সর্বোচ্চ বিন্দুটি সাধারণভাবে বন্টনের মধ্যবিন্দুতে অবস্থিত থাকে। এতে মোট সমান মিডিয়ান সমান গড় হয়। কিন্তু যদি লেখচিত্রের শীর্ষবিন্দু ঠিক মাঝখানে না থাকে, অর্থাৎ বক্ররেখাটি একদিকে হেলে থাকে, তাহলে তাকে বলা হয় স্কিউনেস যুক্ত বন্টন অর্থাৎ স্কিউড ডিস্ট্রিবিউশন। স্কিউনেস কি? স্কিউনেস হলো একটি পরিমাপ যা দেখায় যে একটি বন্টন সমানুপাতিক অর্থাৎ সিমেট্রিক্যাল কিনা। স্কিউনেস দুই প্রকার হতে পারে। পজিটিভ স্কিউনেস, এটি ডান দিকে হেলানো, গড় গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোট, এখানে লেজ ডান দিকে বেশি দীর্ঘ। নেগেটিভ স্কিউনেস, এটি বাঁ দিকে হেলানো, এখানে মোট গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন গড়, এক্ষেত্রে লেজ বাঁ দিকে বেশি দীর্ঘ। ভুল বিকল্পের বিশ্লেষণ। অপশন এ লেপ্টোকার্টিক, এর অর্থ হল একটি লেখচিত্র যার শীর্ষবিন্দু তীক্ষ্ণ এবং উঁচু, এটি কাটোসি সম্পর্কিত স্কিউনেস নয়। অপশন বি প্লাটিকাটিক, এটি একটি সমতল শীর্ষবিন্দুযুক্ত লেখচিত্র বোঝায় যার ডেটা অনেক ছড়িয়ে থাকে, এটিও কাটোসিস নির্দেশ করে। স্কিউনেস মুক্ত, যদি লেখচিত্র স্কিউনেস মুক্ত হয় তাহলে তা সমানুপাতিক অর্থাৎ সিমেট্রিক্যাল, অর্থাৎ শীর্ষবিন্দু ঠিক মাঝখানে থাকে। প্রশ্নে বলা হয়েছে শীর্ষবিন্দু মাঝখানে নয়, তাই এটি ভুল। 33 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বের সঙ্গে কে যুক্ত নন? অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি ম্যাক্স ওয়ারথাইমার, অপশন সি কার্ট কফকা, অপশন ডি কোহলার। হু ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গেস্টাল্ট থিওরি? অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি ম্যাক্স ওয়ারথাইমার, অপশন সি কার্ট কফকা, অপশন ডি কোহলার। সঠিক উত্তর হলো অপশন এ ম্যাক্স ওয়েবার। গেস্টাল্ট তত্ত্ব হলো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যা ধারণা করে যে মানুষ বস্তুগুলিকে সামগ্রিকভাবে উপলব্ধি করে, অংশে অংশে নয়। এই তত্ত্বের মূল প্রবক্তারা হলেন ম্যাক্স ওয়ারথাইমার, ইনি গেস্টাল্ট তত্ত্বের প্রতিষ্ঠাতা। কার্ট কফকা, ইনি গেস্টাল্ট নীতিগুলিকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। উলফগ্যাং কোহলার, ইনি প্রাণীদের উপর গেস্টাল্ট তত্ত্ব প্রয়োগ করেন। ম্যাক্স ওয়েবার একজন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ যিনি সামাজিক স্তরবিন্যাস ও প্রশাসনিক তত্ত্বের জন্য বিখ্যাত। তিনি মনোবিজ্ঞান বা গেস্টাল্ট তত্ত্বের সাথে যুক্ত নন। গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি: সমগ্র তার অংশগুলির যোগফলের চেয়ে বৃহত্তর, অর্থাৎ দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য সাম অফ ইটস পার্টস। উপলব্ধির সংগঠন যেমন নিকটতা, সাদৃশ্য, অবিচ্ছিন্নতা। সুতরাং অপশন এ ম্যাক্স ওয়েবার হলেন সঠিক উত্তর, কারণ তিনি গেস্টাল্ট তত্ত্বের সাথে সম্পর্কিত নন। 34 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য কী ছিল? অপশন এ সম্রাটের পৃষ্ঠপোষকতা, অপশন বি সহজ, অপশন সি ধর্মীয় ভিত্তি, অপশন ডি সাম্য। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ইসলামিক এডুকেশন ইন মেডিয়েভাল এজ? অপশন এ রয়্যাল প্যাট্রোনেজ, অপশন বি ইজি, অপশন সি রিলিজিয়াস বেস, অপশন ডি ইকুয়ালিটি। সঠিক উত্তর অপশন সি রিলিজিয়াস বেস। মধ্যযুগের ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য ছিল এর ধর্মীয় ভিত্তি। এই শিক্ষা পদ্ধতি মূলত কুরআন, হাদিস, ফিকহ, তাফসির এবং সুফিবাদের উপর কেন্দ্রীভূত ছিল। গুরুত্বপূর্ণ দিক: ধর্মীয় শিক্ষার প্রাধান্য। মাদ্রাসাগুলিতে ধর্মীয় গ্রন্থাদির পাঠদান প্রাথমিক লক্ষ্য ছিল। শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মীয় নেতৃত্ব তৈরি করা এবং ইসলামিক মূল্যবোধ সংরক্ষণ। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ সম্রাটের পৃষ্ঠপোষকতা। যদিও কিছু শাসক যেমন আকবর শিক্ষাকে সমর্থন করতেন, তবে এটি সার্বজনীন বৈশিষ্ট্য ছিল না। অপশন বি সহজ। ইসলামিক শিক্ষা জটিল ও পাণ্ডিত্যপূর্ণ ছিল, বিশেষত আরবি ব্যাকরণ ও যুক্তিবিদ্যা এর ক্ষেত্রে। অপশন ডি সাম্য। শিক্ষায় প্রবেশাধিকার লিঙ্গ ও সামাজিক স্তরভেদে সীমিত ছিল, যেমন নারীরা প্রায়ই বাদ পড়তেন। শিক্ষার কাঠামো: প্রাথমিক স্তর মক্তবে কুরআন ও প্রাথমিক আরবি শেখানো হতো। উচ্চতর স্তর মাদ্রাসায় ধর্মতত্ত্ব, দর্শন, গণিত ও জ্যোতির্বিদ্যা চর্চা হতো, যেমন দারুল উলুম প্রতিষ্ঠান। 35 নম্বর প্রশ্ন,
বিনে সাইমন বুদ্ধির অভিক্ষায় মানসিক বয়সের ধারণাটি কখন যুক্ত হয়? অপশন এ 1902 সালে, অপশন বি 1905 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1916 সালে। When was the concept of mental age added to the Binet-Simon intelligence test? Option A 1902, option B 1905, option C 1911, option D 1916। সঠিক উত্তর অপশন সি 1911। অ্যালফ্রেড বিনে ও থিওডোর সাইমন প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষার সূচনা করেন 1905 সালে, যা বিশেষভাবে মানসিক প্রতিবন্ধী শিশুদের শনাক্ত করতে সাহায্য করত। তবে মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ ধারণাটি পরবর্তীতে 1911 সালে যুক্ত হয়, যখন বিনে বুদ্ধিমত্তা পরীক্ষার পরিমার্জন করেন। এই ধারণা অনুযায়ী একটি শিশুর মানসিক ক্ষমতা তার প্রকৃত বয়স অনুযায়ী না হয়ে তার সমস্যার সমাধানের ক্ষমতার উপর নির্ভর করে নির্ধারিত হয়। যেমন, যদি একটি 7 বছরের শিশু 9 বছর বয়সীদের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, তবে তার মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ ধরা হবে 9 বছর। সংক্ষিপ্ত তথ্য: 1905 সালে প্রথম বিনে-সাইমন ইন্টেলিজেন্স টেস্ট প্রকাশিত হয়। 1911 সালে মেন্টাল এজ ধারণা যুক্ত হয়। 1916 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের লুইস টারম্যান বিনে-সাইমন টেস্টকে রূপান্তর করে স্ট্যানফোর্ড বিনে টেস্ট তৈরি করেন এবং সেখানে ইন্টেলিজেন্স কোসিয়েন্ট অর্থাৎ আইকিউ ধারণা যুক্ত হয়। 36 নম্বর প্রশ্ন, অন্তর্মুখিতা বহির্মুখিতার বিভাজন ব্যক্তিত্বের ক্ষেত্রে কে প্রথম করেন? অপশন এ ইয়ং, অপশন বি ক্যাটল, অপশন সি ফ্রয়েড, অপশন ডি আইজেঙ্ক। হু ডিভাইডেড পার্সোনালিটি অ্যালং ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সন ফর দ্য ফার্স্ট টাইম? অপশন এ ইয়ং, অপশন বি ক্যাটল, অপশন সি ফ্রয়েড, অপশন ডি আইজেঙ্ক। সঠিক উত্তর অপশন এ ইয়ং। ব্যক্তিত্বের অন্তর্মুখিতা ও বহির্মুখিতার ধারণাটি প্রথম প্রস্তাব করেন সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইয়ং তাঁর সাইকোলজিক্যাল টাইপস গ্রন্থে। এটি ব্যক্তিত্বের একটি মৌলিক বিভাজন যা পরবর্তীতে অনেক তত্ত্বকে প্রভাবিত করেছে। গুরুত্বপূর্ণ তথ্য: ইয়ংয়ের সংজ্ঞা: অন্তর্মুখী যারা নিজের ভাবনা অনুভূতিতে বেশি নিবদ্ধ অর্থাৎ অভ্যন্তর্মুখী। বহির্মুখী যারা বাইরের বিশ্ব সামাজিক মিথস্ক্রিয়ায় বেশি সক্রিয়। অন্যান্য মনোবিজ্ঞানীদের অবদান। অপশন ডি আইজেঙ্ক। ইয়ংয়ের ধারণাকে বৈজ্ঞানিক ভিত্তি দিয়েছিলেন এবং এটিকে ব্যক্তিত্বের 3টি মাত্রা পেন মডেলের একটি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। অপশন বি ক্যাটল। 16টি ব্যক্তিত্ব ফ্যাক্টর নিয়ে কাজ করলেও অন্তর্মুখিতা বহির্মুখিতাকে ইয়ংয়ের মতো স্পষ্টভাবে বিভাজন করেননি। অপশন সি ফ্রয়েড। তিনি অবচেতন মনের তত্ত্ব নিয়ে কাজ করেছিলেন, ব্যক্তিত্বের এই বিভাজন নয়। অতিরিক্ত তথ্য: পরে হান্স আইজেঙ্ক এই ধারণাকে পরিসংখ্যান ও পরীক্ষার মাধ্যমে আরও বিস্তৃত করেন, কিন্তু প্রথম সূচনা করেন ইয়ং। 37 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা কেন যথার্থ নয়? অপশন এ খুব দীর্ঘ, অপশন বি বেশি সময় লাগে, অপশন সি উদ্দেশ্য নির্দিষ্ট নয়, অপশন ডি অনেক বেশি পড়তে হয়। হোয়াই আর এসে টাইপ টেস্টস নট ভ্যালিড? অপশন এ টু লেন্দি, অপশন বি টেক টু মাচ টাইম, অপশন সি অবজেক্টিভস আর নট স্পেসিফাইড, অপশন ডি রিকোয়ার্স টু মাচ রিডিং। সঠিক উত্তর অপশন সি অবজেক্টিভস আর নট স্পেসিফাইড। রচনাধর্মী অভিক্ষা এর প্রধান দুর্বলতা হলো এর অনির্দিষ্ট উদ্দেশ্য, যা এটিকে যথার্থতা থেকে দূরে সরিয়ে দেয়। কারণ বিশ্লেষণ, অনির্দিষ্ট মূল্যায়ন। রচনাধর্মী প্রশ্নের উত্তরে নির্দিষ্ট মানদণ্ডের অভাব থাকে। পরীক্ষকের ব্যক্তিগত পক্ষপাত নম্বর প্রদানে প্রভাব ফেলতে পারে। অন্যান্য বিকল্পগুলির সীমাবদ্ধতা। অপশন এ খুব দীর্ঘ, অপশন বি বেশি সময় লাগা। এটি বিশ্বাসযোগ্যতা অর্থাৎ রিলায়েবিলিটির সমস্যা, যথার্থতা নয়। অপশন ডি অনেক বেশি পড়তে হয়।
এটি পরীক্ষার্থীর জন্য সমস্যা, কিন্তু অভিক্ষার মান অর্থাৎ ভ্যালিডিটির সাথে সরাসরি সম্পর্কিত নয়। যথার্থতার অভাব। রচনাধর্মী প্রশ্ন প্রায়ই অভীষ্ট দক্ষতা পরিমাপ করতে ব্যর্থ হয়। উদাহরণ, একটি ইতিহাসের প্রশ্নের উত্তরে স্মৃতিশক্তি বেশি পরিমাপ হতে পারে, বিশ্লেষণী দক্ষতা নয়। 38 নম্বর প্রশ্ন, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কার অবদান? অপশন এ পিয়ারসন, অপশন বি স্পেয়ারম্যান, অপশন সি গ্যালটন, অপশন ডি গিলফোর্ড। হু কন্ট্রিবিউটেড দ্য মেথড অফ প্রোডাক্ট মোমেন্ট? অপশন এ পিয়ারসন, অপশন বি স্পেয়ারম্যান, অপশন সি গ্যালটন, অপশন ডি গিলফোর্ড। সঠিক উত্তর অপশন এ পিয়ারসন। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি, যা পিয়ারসনের সহসম্বন্ধ সহগ নামে পরিচিত, এটি কার্ল পিয়ারসন এর দ্বারা 1896 সালে প্রবর্তিত হয়। এই পদ্ধতি দুটি চলকের মধ্যে রৈখিক সম্পর্ক পরিমাপ করে। অন্য অপশনগুলোর ব্যাখ্যা। অপশন বি স্পেয়ারম্যান, তিনি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বা স্পেয়ারম্যানস রো পদ্ধতির জনক। অপশন সি গ্যালটন, তিনিই প্রথম কোরিলেশন ধারণাটি দেন, তবে পিয়ারসন তার গাণিতিক সূত্রায়ন করেন। অপশন ডি গিলফোর্ড, তিনি ইন্টেলিজেন্স স্ট্রাকচার ও ক্রিয়েটিভিটি সংক্রান্ত গবেষণায় বিশেষ খ্যাত। পিয়ারসন ভার্সেস স্পেয়ারম্যান। বৈশিষ্ট্য, ডেটার প্রকৃতি, পিয়ারসনের ক্ষেত্রে ইন্টারভ্যাল, স্পেয়ারম্যানের ক্ষেত্রে অর্ডিনাল। সহসম্বন্ধের ধরন, পিয়ারসনের ক্ষেত্রে রৈখিক সম্পর্ক, স্পেয়ারম্যানের ক্ষেত্রে একঘেয়েমি সম্পর্ক। 39 নম্বর প্রশ্ন, কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য ছিলেন? অপশন এ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অপশন বি পিসি মহলানবিশ, অপশন সি মেঘনাথ সাহা, অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু। হু ওয়াজ এ মেম্বার অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948? অপশন এ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অপশন বি পিসি মহলানবিশ, অপশন সি মেঘনাথ সাহা, অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর অপশন সি মেঘনাথ সাহা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948, যা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর মেঘনাথ সাহা, প্রখ্যাত পদার্থবিদ ও বিজ্ঞানী। এই কমিশনটি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য গঠিত হয়েছিল। অন্যান্য ব্যক্তিত্বদের সম্পর্কে তথ্য। অপশন এ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন 1906 থেকে 1914 ও 1921 থেকে 1923, কিন্তু 1948 সালের কমিশনের সদস্য ছিলেন না। তিনি 1924 সালে মারা যান। অপশন বি পিসি মহলানবিশ, পরিসংখ্যানবিদ ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, কিন্তু তিনি এই কমিশনের সদস্য ছিলেন না। অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু, কোয়ান্টাম মেকানিক্সে বোস আইনস্টাইন পরিসংখ্যানের জন্য বিখ্যাত, তবে তিনি কমিশনের সদস্য ছিলেন না। ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। মেঘনাথ সাহা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 40 নম্বর প্রশ্ন, ট্যাট আবিষ্কার করেন? অপশন এ মর্গান, অপশন বি মর্গান ও মারে, অপশন সি মারে, অপশন ডি মর্গান ও থর্নডাইক। ট্যাট ওয়াজ ইনভেন্টেড বাই অপশন এ মর্গান, অপশন বি মর্গান অ্যান্ড মারে, অপশন সি মারে, অপশন ডি মর্গান অ্যান্ড থর্নডাইক। সঠিক উত্তর অপশন বি মর্গান অ্যান্ড মারে। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট আবিষ্কার করেন হেনরি মারে এবং ক্রিশ্চিয়ানা মর্গান 1935 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এটি একটি প্রক্ষেপণমূলক মনস্তাত্ত্বিক পরীক্ষা, যা ব্যক্তির অবচেতন মনোভাব, আবেগ ও সংঘাত বিশ্লেষণ করে। গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষার পদ্ধতি। পরীক্ষার্থীকে অস্পষ্ট ছবি দেখিয়ে তার উপর গল্প তৈরি করতে বলা হয়। গল্পের থিম বিশ্লেষণ করে ব্যক্তিত্বের গঠন বোঝার চেষ্টা করা হয়। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ মর্গান, শুধুমাত্র ক্রিশ্চিয়ানা মর্গান এই পরীক্ষার সহ উদ্ভাবক, একা নন। অপশন সি মারে, হেনরি মারে প্রধান তত্ত্ব দিলেও মর্গানের সাথে যৌথভাবে এটি তৈরি করেন। অপশন ডি মর্গান ও থর্নডাইক, থর্নডাইক একজন শিক্ষা মনোবিজ্ঞানী ছিলেন, তিনি ট্যাটের সাথে যুক্ত ছিলেন না। ইতিহাস।
মর্গান প্রথমে ছবি নির্বাচন এবং মারে তাত্ত্বিক কাঠামো প্রদান করেন। এটি মারের ব্যক্তিত্ব তত্ত্ব নেট থিওরি এর উপর ভিত্তি করে তৈরি। 41 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরিচালনা করেন? অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন বি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অপশন সি শিক্ষা দপ্তর রাজ্য সরকার, অপশন ডি এনসিটিই। ইন ওয়েস্ট বেঙ্গল, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইজ কন্ডাক্টেড বাই? অপশন এ ক্যালকাটা ইউনিভার্সিটি, অপশন বি বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অপশন সি স্টেট গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট, অপশন ডি এনসিটিই। সঠিক উত্তর অপশন বি বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। এই পর্ষদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করে। গুরুত্বপূর্ণ তথ্য, প্রশিক্ষণের ধরন। ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন একটি 2 বছরব্যাপী কোর্স যা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বাধ্যতামূলক। প্রশিক্ষণ কেন্দ্র রাজ্য জুড়ে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে এই কোর্স চালু আছে। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়, এটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে সরাসরি যুক্ত নয়। অপশন সি রাজ্য শিক্ষা দপ্তর, নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্ব পালন করে কিন্তু সরাসরি প্রশিক্ষণ পরিচালনা করে না। অপশন ডি এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটি একটি জাতীয় স্তরের নিয়ন্ত্রক সংস্থা যা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দেয় কিন্তু প্রশিক্ষণ সরাসরি পরিচালনা করে না। 42 নম্বর প্রশ্ন, উপনয়ন একটি প্রথা যা অপশন এ শিক্ষার সূত্রপাত মাত্র, অপশন বি শিক্ষার সমাপ্তি সূচক, অপশন সি ধর্মীয় অনুষ্ঠান মাত্র, অপশন ডি এদের কোনোটিই নয়। উপনয়ন অ্যাজ এ সিস্টেম ইজ অপশন এ only the beginning of education, option B the end of education, option C a religious ritual only, option D none of these. সঠিক উত্তর অপশন এ only the beginning of education। উপনয়ন হলো হিন্দু ধর্মের একটি সংস্কার যা শিক্ষার সূত্রপাত বা বিদ্যারম্ভ হিসেবে বিবেচিত হয়। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার আনুষ্ঠানিক সূচনা। গুরুত্বপূর্ণ তথ্য, উপনয়নের তাৎপর্য। এটি দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের শিশুদের 5 থেকে 12 বছর বয়সে গুরু অর্থাৎ শিক্ষকের কাছে সমর্পণের প্রথা। ইউপবীত ধারণ করাকে জ্ঞানার্জনের প্রতীক হিসেবে দেখা হয়। ঐতিহাসিকভাবে এটি বেদ অধ্যয়নের শুরু নির্দেশ করে। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন বি শিক্ষার সমাপ্তি সূচক, এটি ভুল কারণ এটি শিক্ষার শুরু নির্দেশ করে, শেষ নয়। অপশন সি ধর্মীয় অনুষ্ঠান, এটি আংশিক সত্য কিন্তু এটি শিক্ষার সাথে গভীরভাবে যুক্ত। অপশন ডি এদের কোনোটি নয়, এটি ভুল কারণ অপশন এ সঠিক। ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রাচীন ভারতে উপনয়নের পর শিশুকে গুরুকুলে পাঠানো হতো বেদ ও অন্যান্য বিদ্যা শেখার জন্য। বর্তমানে এই প্রথা প্রতীকীভাবে পালিত হয় বিশেষত ব্রাহ্মণ পরিবারে। শিক্ষাগত দিক, উপনয়নকে দ্বিতীয় জন্ম বলা হয় কারণ এটি শিশুকে আধ্যাত্মিক ও বৌদ্ধিক শিক্ষার দ্বার প্রান্তে নিয়ে যায়। এটি গায়ত্রী মন্ত্র শিক্ষার সূচনাও বটে। 43 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখন সূত্রগুলির কোনটি স্কিনারের তত্ত্বেও গুরুত্ব পেয়েছে? অপশন এ অনুশীলনের সূত্র, অপশন বি প্রস্তুতির সূত্র, অপশন সি আংশিক প্রতিক্রিয়ার সূত্র, অপশন ডি ফল লাভের সূত্র। হুইচ ওয়ান অফ দ্য থর্নডাইকস লজ অফ লার্নিং was also stressed upon in Skinner's theory? Option A law of exercise, option B law of readiness, option C law of partial activity, option D law of effect. সঠিক উত্তর অপশন ডি ল অফ এফেক্ট। থর্নডাইক শিখনের 3টি মৌলিক সূত্র প্রদান করেন। 1 অনুশীলনের সূত্র অর্থাৎ ল অফ এক্সারসাইজ, 2 প্রস্তুতির সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস, 3 ফল লাভের সূত্র অর্থাৎ ল অফ এফেক্ট। ফল লাভের সূত্র। থর্নডাইকের মতে যে আচরণ সন্তোষজনক ফল দেয় তা ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যে আচরণ অস্বস্তিকর ফল দেয় তা ধীরে ধীরে বিলুপ্ত হয়। স্কিনারের তত্ত্বের সঙ্গে সম্পর্ক। বিএফ স্কিনারের পরিস্থিতিগত শিখন তত্ত্বেও ঠিক একই ভীতি দেখা যায়।
তিনি বলেন, পজিটিভ রিইনফোর্সমেন্ট কোনো আচরণের পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ কোনো আচরণ যদি সন্তোষজনক ফল দেয় তবে তা শক্তিশালী হয়, যা থর্নডাইকের ল অফ এফেক্টের মূল বক্তব্য। ভুল অপশনগুলির বিশ্লেষণ। অপশন এ, অনুশীলনের সূত্র অর্থাৎ ল অফ এক্সারসাইজ। এটি আচরণ বারবার অনুশীলনের উপর গুরুত্ব দেয়, কিন্তু স্কিনার মূলত ফলাফলের উপর জোর দেন। অপশন বি, প্রস্তুতির সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস। এটি শেখার মানসিক প্রস্তুতির কথা বলে, যা স্কিনারের তত্ত্বে নেই। অপশন সি, আংশিক প্রতিক্রিয়ার সূত্র। এটি থর্নডাইকের মূল সূত্র নয়, অতএব প্রাসঙ্গিক নয়। 44 নম্বর প্রশ্ন, কবে শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছে? অপশন এ 2003, অপশন বি 2005, অপশন সি 2009, অপশন ডি 2010। When was the RTE Act promulgated? Option A 2003, option B 2005, option C 2009, option D 2010। সঠিক উত্তর অপশন ডি 2010। শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট ভারতের সংসদে 2009 সালের 4 আগস্ট পাশ হয় এবং 1 এপ্রিল 2010 থেকে এটি কার্যকর হয়। এই আইন 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে। গুরুত্বপূর্ণ তথ্য, আইনের মূল বৈশিষ্ট্য: নিখরচায় শিক্ষা, সরকারি স্কুলে ফি নেই, বেসরকারি স্কুলে 25% সিট বিনামূল্যে, নন ডিটেনশন নীতি, ক্লাস 8 পর্যন্ত কোনো শিশুকে ফেল করানো যাবে না। ঐতিহাসিক প্রেক্ষাপট: 2002, এই বছর সংবিধানের 86তম সংশোধনী দ্বারা শিক্ষাকে মৌলিক অধিকার ঘোষণা করা হয়, কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট হিসেবে লাগু হয়নি। আর্টিকেল 21A যোগ করে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়। 2009 সালে এই আইন পাশ হলেও কার্যকর হয় 2010 সালে। 2010 সালে আরটিই নিয়মাবলী জারি করে রাজ্যগুলিকে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। 45 নম্বর প্রশ্ন, প্রবলন প্রাথমিকভাবে কয় প্রকার? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। প্রাইমারিলি হাউ মেনি টাইপস অফ রিইনফোর্সমেন্ট আর দেয়ার? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। সঠিক উত্তর অপশন এ 2। প্রবলন অর্থাৎ রিইনফোর্সমেন্ট মূলত 2 প্রকার। 1, ইতিবাচক প্রবলন অর্থাৎ পজিটিভ রিইনফোর্সমেন্ট। 2, নেতিবাচক প্রবলন অর্থাৎ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। প্রকারভেদের বিস্তারিত বিবরণ। ইতিবাচক প্রবলন সংজ্ঞা: পছন্দনীয় কিছু যোগ করে কাঙ্ক্ষিত আচরণ বৃদ্ধি করা। উদাহরণ, পরীক্ষায় ভালো নম্বর পেলে শিশুর জন্য আইসক্রিম কেনা। নেতিবাচক প্রবলন সংজ্ঞা: অপ্রিয় কিছু অপসারণ করে কাঙ্ক্ষিত আচরণ বাড়ানো। উদাহরণ, মাথা ব্যথা কমাতে ওষুধ খাওয়া। ওষুধ খেলে ব্যথা দূর হয়, তাই পরবর্তীতে ওষুধ খাওয়ার প্রবণতা বাড়ে। অন্যান্য বিকল্প বিশ্লেষণ: অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। এগুলি ভুল, কারণ প্রাথমিকভাবে প্রবলন শুধু 2 ধরনের, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব অনুযায়ী। 46 নম্বর প্রশ্ন, অভিক্ষার আদর্শায়ন কিসের ভিত্তিতে হয়? অপশন এ কাঠিন্যের মান, অপশন বি সময় নির্ভর সম্পাদন, অপশন সি দলগত আদর্শ, অপশন ডি ব্যক্তিগত আদর্শ। হোয়াট ইজ দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ডাইজেশন অফ এ টেস্ট? অপশন এ ডিফিকাল্টি ভ্যালু, অপশন বি টাইম বেসড পারফরমেন্স, অপশন সি গ্রুপ নর্ম, অপশন ডি পার্সোনাল নর্ম। সঠিক উত্তর অপশন সি গ্রুপ নর্ম। অভিক্ষার আদর্শায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি মান নির্ধারণ করা হয়, যার মাধ্যমে অভিক্ষা বিভিন্ন ব্যক্তি বা দলের ক্ষেত্রে প্রযোজ্য করা যায় এবং ফলাফল তুলনাযোগ্য হয়। আদর্শায়নের ভিত্তি দলগত আদর্শ। একটি অভিক্ষা তখনই আদর্শায়িত বলে গণ্য হয় যখন তা একটি বৃহৎ প্রতিনিধিত্বমূলক গোষ্ঠীর উপর প্রয়োগ করে তাদের গড় ফলাফল, বিচ্যুতি, মানদণ্ড ইত্যাদি নির্ধারণ করা হয়। এই গড় মান বা গোষ্ঠীর মানকে বলা হয় গ্রুপ নর্ম বা দলগত আদর্শ। এই দলগত মানের ভিত্তিতে পরবর্তী পরীক্ষার্থীদের স্কোর তুলনা করা যায়। উদাহরণ, যেমন একজন ছাত্র মানসিক সক্ষমতা পরীক্ষায় 120 স্কোর করলো। যদি অভিক্ষাটির গড় স্কোর হয় 100 এবং এসডি হয় 15, তাহলে আমরা বলতে পারি
সে গড়ের চেয়ে উঁচু বুদ্ধিসম্পন্ন। ভুল অপশনগুলির ব্যাখ্যা। অপশন এ, কাঠিন্যের মান। এটি একটি নির্দিষ্ট প্রশ্ন বা আইটেমের বিষয়। অভিক্ষার সামগ্রিক মান নির্ধারণে এটি একমাত্র উপাদান নয়। অপশন বি, সময় নির্ভর সম্পাদন। কিছু অভিক্ষায় সময় গুরুত্বপূর্ণ হলেও এটি আদর্শায়নের মূল ভিত্তি নয়। অপশন ডি, ব্যক্তিগত আদর্শ। এটি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু আদর্শায়নের ভিত্তি নয়। 47 নম্বর প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের কোনটি প্রচলিত বুদ্ধি অভিক্ষায় পরিমাপ করা হয়? অপশন এ এস, অপশন বি জি, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটি নয়। হুইচ ওয়ান অফ দ্য টু ফ্যাক্টর থিওরিজ ইজ মেজার্ড ইন কমন ইন্টেলিজেন্স টেস্টস? অপশন এ এস, অপশন বি জি, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দিজ। সঠিক উত্তর অপশন বি জি। চার্লস স্পিয়ারম্যান 1904 সালে দ্বি উপাদান তত্ত্ব প্রস্তাব করেন। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অনুসারে বুদ্ধিমত্তা দুটি উপাদান দ্বারা গঠিত। এক, জেনারেল ফ্যাক্টর, সমস্ত বুদ্ধিবৃত্তিক কাজের ভিত্তিতে থাকা সাধারণ মানসিক দক্ষতা। দুই, স্পেসিফিক ফ্যাক্টর, নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতা। প্রচলিত বুদ্ধি অভিক্ষায় কি পরিমাপ করা হয়? জি ফ্যাক্টর অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স। সাধারণ বুদ্ধিমত্তা পরিমাপ করা হয়, যেমন আইকিউ টেস্ট, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। উদাহরণ ভাষা, গাণিতিক যুক্তি, স্থানিক দক্ষতার সমন্বয়। এস ফ্যাক্টর, এটি কাজ নির্দিষ্ট হওয়ায় সাধারণ পরীক্ষায় সরাসরি পরিমাপ করা হয় না। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ এস, এটি ভুল কারণ প্রচলিত পরীক্ষায় এটি প্রাধান্য পায় না। অপশন সি এ ও বি উভয়, এটি ভুল কারণ সাধারণ পরীক্ষায় জি প্রাধান্য পায়। অপশন ডি কোনোটিই নয়, এটি ভুল কারণ জি ফ্যাক্টর পরিমাপ করা হয়। জি অর্থাৎ সাধারণ, সমস্ত বুদ্ধিবৃত্তিক কাজে প্রভাব। এস অর্থাৎ নির্দিষ্ট, শুধুমাত্র একটি কাজে প্রভাব, যেমন সঙ্গীত, চিত্রাঙ্গন ইত্যাদি। 48 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিক্ষার কোন ধরনের লক্ষ্যের উপর জোর দিয়েছিলেন? অপশন এ আধ্যাত্মিক, অপশন বি মূল্যবোধ, অপশন সি চরিত্র গঠন, অপশন ডি ধর্মীয়। হুইচ টাইপ অফ এম অফ এডুকেশন ওয়াজ এমফাসাইজড বাই স্বামী বিবেকানন্দ? অপশন এ থিওসফিক্যাল, অপশন বি ভ্যালুস, অপশন সি ক্যারেক্টার বিল্ডিং, অপশন ডি রিলিজিয়াস। সঠিক উত্তর অপশন সি ক্যারেক্টার বিল্ডিং। স্বামী বিবেকানন্দ শিক্ষার মূল লক্ষ্য হিসেবে চরিত্র গঠনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য প্রদান নয়, বরং সদ্গুণ, আত্মবিশ্বাস, কর্তব্যনিষ্ঠা ও মানব সেবার মনোভাব গড়ে তোলা। গুরুত্বপূর্ণ তথ্য: চরিত্র গঠনের উপাদান। আত্মশক্তি, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও বিশ্বের কল্যাণের জন্য। সেবা ধর্ম, শিব জ্ঞানে জীব সেবা, প্রতিটি জীবেই ঈশ্বরের দর্শন। নৈতিকতা, সত্যনিষ্ঠা, সহমর্মিতা ও সংযম। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ আধ্যাত্মিক, বিবেকানন্দ আধ্যাত্মিকতার কথা বললেও তা চরিত্র গঠনের মাধ্যম হিসেবে। অপশন বি মূল্যবোধ, এটি চরিত্র গঠনের অংশ কিন্তু তিনি সমগ্র ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দিয়েছিলেন। অপশন ডি ধর্মীয়, তিনি ধর্মকে সার্বজনীন মানব ধর্ম হিসেবে দেখতেন, সংকীর্ণ আচার অনুষ্ঠান নয়। 49 নম্বর প্রশ্ন, মনসমীক্ষণের পদ্ধতিগত নাম কি? অপশন এ অবাধ অনুষঙ্গ, অপশন বি স্বপ্ন বিশ্লেষণ, অপশন সি মনোপরামর্শদান, অপশন ডি ক্রীড়া চিকিৎসা। হোয়াট ইজ দ্য মেথোডোলজিক্যাল নেম অফ সাইকোঅ্যানালাইসিস? অপশন এ ফ্রি অ্যাসোসিয়েশন, অপশন বি ড্রিম অ্যানালাইসিস, অপশন সি সাইকো কাউন্সিলিং, অপশন ডি প্লে থেরাপি। সঠিক উত্তর অপশন এ ফ্রি অ্যাসোসিয়েশন। মনসমীক্ষণের প্রাথমিক পদ্ধতিগত নাম হল অবাধ অনুষঙ্গ অর্থাৎ ফ্রি অ্যাসোসিয়েশন। এটি সিগমন্ড ফ্রয়েড দ্বারা প্রবর্তিত একটি কৌশল যেখানে রোগীকে কোনো প্রকার সেন্সর বা নিয়ন্ত্রণ ছাড়াই মনের মধ্যে আসা সকল চিন্তা, স্মৃতি বা অনুভূতি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে বলা হয়। গুরুত্বপূর্ণ তথ্য: অবাধ অনুষঙ্গের প্রক্রিয়া রোগীকে একটি আরামদায়ক অবস্থায়
নিজের মনে আসা সব কথা বলতে উৎসাহিত করা হয়। থেরাপিস্ট এই তথ্য বিশ্লেষণ করে অবচেতন মনের রিপ্রেসড কনফ্লিক্ট চিহ্নিত করেন। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন বি, স্বপ্ন বিশ্লেষণ। এটি মনসমীক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পদ্ধতিগত নাম নয়। অপশন সি, মনোপরামর্শদান। এটি আলাদা থেরাপি পদ্ধতি, ফ্রয়েডিয়ান মনসমীক্ষণ নয়। অপশন ডি, ক্রীড়া চিকিৎসা। এটি শিশুদের জন্য ব্যবহৃত হয়, যা মেলানি ক্লেইনের মতো পরবর্তী মনসমীক্ষকরা উন্নত করেন। ফ্রয়েডের মূল তত্ত্বের সাথে সংযোগ। অবাধ অনুষঙ্গের মাধ্যমে ইগোয়ের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে অবচেতনে প্রবেশ করা যায়। উদাহরণ, কোনো রোগী যদি বারবার একটি নির্দিষ্ট শব্দ বা ঘটনা এড়িয়ে যায়, তা প্রতিরোধ হিসেবে চিহ্নিত হয়। মনসমীক্ষণের অন্যান্য পদ্ধতি। স্বপ্নের ব্যাখ্যা, লুক্কায়িত অর্থ উদ্ধার, যেমন প্রকাশ্য কন্টেন্ট ভার্সেস অন্তর্নিহিত কন্টেন্ট। স্থানান্তর, রোগীর অতীত সম্পর্কের আবেগ থেরাপিস্টের প্রতি প্রক্ষেপণ। 50 নম্বর প্রশ্ন, পরিমাপ প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য কি? অপশন এ, সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ। অপশন বি, ছোট বড় বিচার করা। অপশন সি, কম বেশি বিচার করা। অপশন ডি, স্কেল তৈরি করা। হোয়াট ইজ দ্য রিয়েল অবজেক্টিভ অফ মেজারমেন্ট প্রসেস? অপশন এ, কালেকশন অফ স্পেসিফিক ডেটা। অপশন বি, কম্পেয়ার স্মল অ্যান্ড লার্জ। অপশন সি, কম্পেয়ার মোর অর লেস। অপশন ডি, প্রিপেয়ারিং স্কেল। সঠিক উত্তর অপশন সি, কম্পেয়ার মোর অর লেস। পরিমাপ প্রক্রিয়ার মৌলিক উদ্দেশ্য হল কোনো বৈশিষ্ট্য বা ঘটনাকে পরিমাণগতভাবে তুলনা করা, অর্থাৎ কম বেশি বিচার করা। এটি পরিমাপের সবচেয়ে প্রাথমিক ও অপরিহার্য ধাপ। গুরুত্বপূর্ণ তথ্য। পরিমাপের সংজ্ঞা। স্টিভেন্সের মতে পরিমাপ হল নির্দিষ্ট নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাকে সংখ্যা নির্দেশ করা। এই সংখ্যার মাধ্যমে দুই বা ততোধিক বস্তুর মধ্যে পার্থক্য বা সম্পর্ক বিচার করা যায়, যেমন a গ্রেটার দেন b বা x লেস দেন y। কম বেশি বিচারের উদাহরণ। শিক্ষা, ছাত্রদের নম্বর অনুযায়ী র্যাঙ্কিং, যেমন 80 গ্রেটার দেন 65। চিকিৎসা, রক্তচাপ মাপা, যেমন 120/80 বনাম 140/90। অন্যান্য বিকল্প বিশ্লেষণ। অপশন এ, সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ। এটি পরিমাপের প্রাথমিক ধাপ কিন্তু চূড়ান্ত উদ্দেশ্য নয়। অপশন বি, ছোট বড় বিচার। এটি দ্বিমাত্রিক তুলনা, যা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অপশন ডি, স্কেল তৈরি। স্কেল হল পরিমাপের সাধন, উদ্দেশ্য নয়। তাত্ত্বিক ভিত্তি। পরিমাপের মাধ্যমে অর্ডিনাল বা ইন্টারভেল স্কেলে ডেটা সংগ্রহ করে তুলনামূলক বিশ্লেষণ করা হয়। উদাহরণ, মনোবৈজ্ঞানিক পরীক্ষায় আগ্রাসন মাত্রার তুলনা। 51 নম্বর প্রশ্ন, টেলিভিশন সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম কেন? অপশন এ, টেলিভিশন প্রোগ্রাম 24 ঘন্টা সচল থাকে। অপশন বি, টেলিভিশন প্রোগ্রাম শতকরা 100% লোক দেখে। অপশন সি, রঙিন ও আকর্ষণীয় প্রোগ্রাম। অপশন ডি, টেলিভিশনে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্যক্ষণযোগ্য উপস্থাপনা থাকে। হোয়াই ইজ টেলিভিশন মোস্ট পাওয়ারফুল অ্যামাং মাস মিডিয়া? অপশন এ, television programs run 24 hours. Option B, 100% of people attend television programs. Option C, colorful and attractive programs. Option D, television presents most credible and perceptible programs. সঠিক উত্তর অপশন ডি, টেলিভিশন প্রেজেন্টস মোস্ট ক্রেডিবল অ্যান্ড পারসেপ্টিবল প্রোগ্রামস। টেলিভিশনকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে ধরা হয় তার উপস্থাপনার গুণমান, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে। অপশন ডি বিকল্পটি সঠিক, কারণ বিশ্বাসযোগ্যতা। টেলিভিশন সংস্থাগুলো সাধারণত খবর বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে গবেষণা ও যাচাই বাছাই করে, ফলে দর্শকরা এটি সত্য ও নির্ভরযোগ্য বলে মনে করে। প্রত্যক্ষণযোগ্যতা। টেলিভিশনে চিত্র, শব্দ এবং গতি একত্রে ব্যবহৃত হয়, যা দৃষ্টিগোচর ও অনুভবযোগ্য হয়। এটি মানুষের ইন্দ্রিয়কে সক্রিয়ভাবে জাগ্রত করে এবং মনোযোগ ধরে রাখে। দৃশ্য ও শব্দের সমন্বয়ে একটি বার্তাকে সবচেয়ে বেশি প্রভাবশালী করে তোলে, যা অন্য কোনো গণমাধ্যম যেমন রেডিও বা পত্রিকা করতে পারে না। অন্যান্য অপশন কেন সঠিক নয়? অপশন এ, টেলিভিশন প্রোগ্রাম 24 ঘন্টা সচল থাকে। এটি টেলিভিশনের একটি বৈশিষ্ট্য, কিন্তু এটি একে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বানায় না। অপশন বি, টেলিভিশন প্রোগ্রাম শতকরা 100% লোক দেখে। বাস্তবে এটি অসত্য, কেউই 100% মিডিয়া গ্রহণ করে না। দর্শক সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু 100% নয়। অপশন সি, রঙিন ও আকর্ষণীয় প্রোগ্রাম। এটি দর্শক আকৃষ্ট করতে সাহায্য করে, তবে শুধুমাত্র রং ও আকর্ষণ টেলিভিশনকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বানায় না।
52 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ অনুযায়ী শিক্ষকের প্রকৃত ভূমিকা কি? অপশন এ শৃঙ্খলা রক্ষক, অপশন বি উত্তম বাচনিক যোগাযোগের আয়োজক, অপশন সি শিখনের পর্যবেক্ষক ও নির্দেশক, অপশন ডি দৃশ্য ও শ্রাব্য উপকরণের মাধ্যমে সুদক্ষ শিক্ষাদান। হোয়াট ইজ দ্য রিয়েল রোল অফ টিচার্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজম? অপশন এ ডিসিপ্লিনারিয়ান, অপশন বি অর্গানাইজার অফ গুড ভার্বাল কমিউনিকেশন, অপশন সি অবজারভার অ্যান্ড গাইড টু লার্নিং, অপশন ডি এক্সপার্ট টিচিং ইউজিং অডিওভিজুয়াল এইডস। সঠিক উত্তর অপশন সি অবজারভার অ্যান্ড গাইড টু লার্নিং। নির্মিতিবাদ হলো এমন একটি শিক্ষাতত্ত্ব যার মতে শিখন একটি সক্রিয়, আত্মকেন্দ্রিক ও নির্মাণমূলক প্রক্রিয়া। এই দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা, পূর্বজ্ঞান এবং অনুসন্ধানের ভিত্তিতে জ্ঞান তৈরি করে। নির্মিতিবাদ অনুযায়ী শিক্ষকের প্রকৃত ভূমিকা কি? পর্যবেক্ষক। শিক্ষক শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, বুঝতে চেষ্টা করেন কোন শিক্ষার্থী কিভাবে শিখছে। নির্দেশক। শিক্ষক কোনো ক্রমেই সরাসরি জ্ঞানদানকারী নন, বরং তিনি সহায়ক, দিকনির্দেশক ও সহশিক্ষার্থী হিসেবে কাজ করেন। শিখনের পরিবেশ তৈরি করা ও অনুপ্রেরণা প্রদান করা শিক্ষকের প্রধান কাজ। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, অনুসন্ধান, চিন্তাভাবনার স্বাধীনতা দিতে সাহায্য করেন। অন্যান্য অপশন কেন সঠিক নয়? অপশন এ শৃঙ্খলা রক্ষক, এটি কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। নির্মিতিবাদে শৃঙ্খলা নয় বরং সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্ব পায়। অপশন বি উত্তম বাচনিক যোগাযোগের আয়োজক, ভালো যোগাযোগ অবশ্যই জরুরি, কিন্তু এটি শিক্ষকের মূল ভূমিকা নয় নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে। অপশন ডি দৃশ্য ও শ্রাব্য উপকরণের মাধ্যমে সুদক্ষ শিক্ষাদান, এটি মূলত শিক্ষাদানের প্রযুক্তিগত দক্ষতা নির্দেশ করে, যা নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে শিখন পরিচালনার একটি অংশ হতে পারে কিন্তু মূল ভূমিকা নয়। 53 নম্বর প্রশ্ন, সামাজিকী ভবন কথাটির প্রকৃত অর্থ কি? অপশন এ সমাজের মতে নিজের মত তৈরি করা, অপশন বি সমাজের রীতিনীতি আত্মস্থ করা, অপশন সি সমাজের রীতিনীতি আত্মস্থ করে তার ভালো মন্দ সম্বন্ধে সচেতন থাকা, অপশন ডি সার্থক সামাজিক জীবনযাপনের জন্য প্রস্তুত হওয়া। হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ সোশ্যালাইজেশন? অপশন এ টু ডেভেলপ ওয়ানস ওপিনিয়ন অ্যাকর্ডিং টু সোশ্যাল ওপিনিয়ন, অপশন বি টু অ্যাসিমিলেট দ্য সোশ্যাল রুলস অ্যান্ড রিচুয়ালস, অপশন সি to remain aware of the good or evils of social rules and rituals after assimilation, option D to get prepared for effective social living. সঠিক উত্তর অপশন ডি টু গেট প্রিপেয়ার্ড ফর এফেক্টিভ সোশ্যাল লিভিং। সামাজিকী ভবন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজে বসবাসের জন্য প্রয়োজনীয় আচরণ, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, ভাষা ও সংস্কৃতি শেখে ও আত্মস্থ করে এবং ধীরে ধীরে একজন কার্যকর সদস্যে পরিণত হয়। অপশন ডি বিকল্পটি সঠিক কেন? সামাজিকী ভবনের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে সমাজে কার্যকরভাবে বসবাসের উপযোগী করে তোলা। এটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে সে পরিবার, বিদ্যালয়, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন সংস্থার মাধ্যমে শেখে কিভাবে চলতে হয়। ব্যক্তি সমাজের সদস্য হিসেবে কর্তব্য, অধিকার, সহানুভূতি, সহযোগিতা এবং সামাজিক আচরণ শেখে। ম্যাকিউবার এবং পেজ বলেছেন, Socialization is the process by which the individual learns to conform to the norms of the group, অর্থাৎ ব্যক্তি সমাজের সদস্য হয়ে ওঠার জন্য প্রস্তুত হন। সুতরাং সার্থক সামাজিক জীবনযাপনের জন্য প্রস্তুত হওয়াই সামাজিকী ভবনের প্রকৃত অর্থ। অন্য বিকল্পগুলো কেন সঠিক নয়? অপশন এ সমাজের মতে নিজের মত তৈরি করা, এটি সামাজিকীকরণের একটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটি সার্বিক অর্থ নয়। সামাজিকীকরণ মানে শুধু অন্যের মত গ্রহণ নয়, বরং সচেতনভাবে নিজেকে গঠন করা। অপশন বি সমাজের রীতিনীতি আত্মস্থ করা, এটি সামাজিকীকরণের একটি ধাপ বা উপাদান, কিন্তু মূল উদ্দেশ্য নয়। অপশন সি সমাজের রীতিনীতি আত্মস্থ করে তার ভালো মন্দ সম্বন্ধে সচেতন থাকা, এটিও একটি উন্নত স্তরের সামাজিকীকরণের ফলাফল হতে পারে, কিন্তু এটি পুরো প্রক্রিয়ার সার্বিক সংজ্ঞা নয়। 54 নম্বর প্রশ্ন, কোনটি আধুনিকীকরণের উপাদান নয়? অপশন এ শিল্পের উন্নতি, অপশন বি বিজ্ঞানসম্মত জ্ঞান, অপশন সি সামাজিক সচলতা, অপশন ডি দৈহিক সচলতা। হুইচ ওয়ান ইজ নট এ ফ্যাক্টর অফ মডার্নাইজেশন? অপশন এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, অপশন বি সায়েন্টিফিক নলেজ, অপশন সি
সোশ্যাল মোবিলিটি, অপশন ডি ফিজিক্যাল মোবিলিটি। সঠিক উত্তর অপশন ডি ফিজিক্যাল মোবিলিটি। আধুনিকীকরণ বলতে বোঝায় একটি সমাজের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামোর প্রগতিশীল পরিবর্তন, যা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, শিল্পায়ন ও গণতান্ত্রিক চিন্তাধারার প্রসার দ্বারা চিহ্নিত হয়। এখানে প্রতিটি বিকল্প বিশ্লেষণ করা হলো। অপশন এ শিল্পের উন্নতি। শিল্পায়ন আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, নগরায়ন এবং কর্মসংস্থানের প্রসার ঘটায়। অপশন বি বিজ্ঞানসম্মত জ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সমাজে যৌক্তিকতা, যুক্তিবাদ, গবেষণা ও উদ্ভাবনের চেতনা আনে, যা আধুনিকীকরণের প্রধান চালিকা শক্তি। অপশন সি সামাজিক সচলতা। এটি অর্থনৈতিক ও সামাজিক শ্রেণীর মধ্যকার গতি বোঝায়, যেমন দরিদ্র পরিবার থেকে শিক্ষার মাধ্যমে উচ্চ শ্রেণীতে উত্তরণ। এটি আধুনিক সমাজের বৈশিষ্ট্য। অপশন ডি দৈহিক সচলতা। এটি ব্যক্তি পর্যায়ের শারীরিক চলাফেরা বা স্থান পরিবর্তনের ক্ষমতা বোঝায়, যেমন হেঁটে চলা বা স্থানান্তর হওয়া, যা আধুনিকীকরণের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। এটি ব্যক্তিগত সক্ষমতা বা প্রতিবন্ধকতা সম্পর্কিত বিষয়, কিন্তু সামাজিক পরিবর্তন বা প্রগতির কোনো কাঠামোগত নির্দেশক নয়। আধুনিকীকরণের উপাদান হিসেবে শিল্পায়ন, বিজ্ঞান এবং সামাজিক সচলতা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। দৈহিক সচলতা যদিও গুরুত্বপূর্ণ মানবিক দিক, তবে এটি আধুনিকীকরণের কাঠামোগত উপাদান নয়। ৫৫ নম্বর প্রশ্ন, প্রতিবন্ধীদের শিক্ষার প্রসঙ্গটি কোন দলিলে সর্বপ্রথম বিশেষ গুরুত্ব পেয়েছিল? অপশন এ জাতীয় শিক্ষানীতি ১৯৬৮, অপশন বি কোঠারি কমিশন রিপোর্ট, অপশন সি জাতীয় শিক্ষানীতি ১৯৮৬, অপশন ডি এনসিটিই অ্যাক্ট ১৯৯৩। In which document education of the disabled was given special importance for the first time? Option A National Education Policy 1968, Option B Kothari Commission Report, Option C National Education Policy 1986, Option D NCTE Act 1993. সঠিক উত্তর অপশন সি ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। প্রতিবন্ধীদের শিক্ষা প্রসঙ্গে ভারতের শিক্ষা ইতিহাসে যেসব গুরুত্বপূর্ণ দলিল আছে, তার মধ্যে 1986 সালের জাতীয় শিক্ষানীতিই প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে একটি সুস্পষ্ট ও স্বাধীন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। কেন অপশন সি সঠিক? জাতীয় শিক্ষানীতি 1986 এ বলা হয়, দ্য অবজেক্টিভ শুড বি টু ইন্টিগ্রেট দ্য ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড উইথ দ্য জেনারেল কমিউনিটি অ্যাজ ইকুয়াল পার্টনার্স টু প্রিপেয়ার দেম ফর নর্মাল গ্রোথ অ্যান্ড টু এনেবল দেম টু ফেস লাইফ উইথ কারেজ অ্যান্ড কনফিডেন্স। এই নীতিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালুর কথা বলা হয়। এতে প্রতিবন্ধী শিশুদের সমান সুযোগ, স্কুলে অন্তর্ভুক্তি এবং বিশেষ শিক্ষা ও সহায়ক উপকরণ ব্যবহার করার উপর জোর দেওয়া হয়। অন্য বিকল্পগুলো কেন সঠিক নয়? অপশন এ জাতীয় শিক্ষানীতি 1968। এটি ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষানীতি, যেখানে সমান সুযোগের কথা বলা হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়ে নির্দিষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। অপশন বি কোঠারি কমিশন রিপোর্ট। এই রিপোর্টে শিক্ষাক্ষেত্রে সাম্য ও সমতার উপর জোর দেওয়া হলেও প্রতিবন্ধীদের জন্য আলাদা করে কোনো বিস্তৃত সুপারিশ ছিল না। অপশন ডি এনসিটিই অ্যাক্ট 1993। এটি হলো শিক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য গঠিত আইন, যা প্রতিবন্ধীদের শিক্ষা বিষয় নয়, বরং শিক্ষক প্রস্তুতি নিয়ে প্রণীত আইন। প্রতিবন্ধীদের শিক্ষার প্রসঙ্গে যে দলিলটি প্রথমবার বিশেষ গুরুত্ব দেয় এবং স্পষ্টভাবে সমন্বিত শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা তুলে ধরে, সেটি হলো জাতীয় শিক্ষানীতি 1986। এভাবেই শেষ হলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা এসএলএসটি 2016 এর 11-12 লেভেলে এডুকেশন বিষয়ের প্রশ্নোত্তর ও বিশ্লেষণ। ডিএসডি এডুওয়ার্ল্ডের এই প্রচেষ্টা সকলের প্রস্তুতিকে করে তুলুক আরও সহজ এবং কার্যকর। মনে রাখবে, নিয়মিত চর্চা আর সঠিক গাইডেন্সই হলো সাফল্যের চাবিকাঠি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো চালিয়ে যাও। ধন্যবাদ।